আজকে যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব উনি একজন কওমি মাদ্রাসার শিক্ষক। ওনার নাম মোহাম্মদ নাজিম আরাবি। ওনার বাড়ি নোয়াখালী জেলার রাজগঞ্জ ইউনিয়নের, এটা মূলত বেগমগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে, তো রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামে। তো উনি যখন এই ঘটনাটি পাঠিয়েছেন আমরা সিলেক্ট করলাম, আমি ওনার সাথে কথা বললাম। উনি জানালেন যে উনি কওমি মাদ্রাসার শিক্ষক এবং ওনার স্টুডেন্টরা মাঝে মাঝেই ওনাকে বলেন যে হুজুর একটা ভয়ের ঘটনা বলেন। তখন এই নাজিম আরাবি ভাই উনি ওনার স্টুডেন্টদেরকে আফনান দ্য ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনান। নাজিম আরাবি ভাই যাত্রাবাড়ি মাদ্রাসার ফারেক, মানে যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে উনি ওনার লেখাপড়া শেষ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসা কিন্তু একদম প্র্যাকটিসিং মুসলিম এই ধরনের ব্যক্তিদেরকে তৈরি করেন। কওমি মাদ্রাসায় আফনান দ্য ওয়ার্ল্ডের একটা বিশাল ফ্যান বেজ রয়েছে, তারা পছন্দ করেন আমাদের এই চ্যানেলকে, আমাদের ঘটনাগুলোকে। এটা সত্যি আমাদের জন্য একটা বড় পাওয়া, কেননা কওমি মাদ্রাসা স্টুডেন্টরা অনেক কিছু যাচাই বাছাই করে তারা সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করেন, এটা আমরা সকলেই জানি। ইসলাম পালন করার বিষয়ে তারা খুব সতর্ক থাকেন। আলহামদুলিল্লাহ, আমরা যে এতটুকু ওনাদের হৃদয়ের মধ্যে জায়গা করে নিতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো নাজিম আরাবি ভাই জানিয়েছেন যে তার স্টুডেন্টদেরকে শুভেচ্ছা জানাতে, তাদের জন্য দোয়া করতে আমরা আফনান দ্য ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকল কওমি মাদ্রাসার শিক্ষক, ছাত্র, কর্মচারী যারা রয়েছেন সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। আশা করছি আপনাদের ভালোবাসাও আমাদের সাথে সবসময় থাকবে, আর আপনাদের ভালোবাসাটা যেন আমরা ধরে রাখতে পারি আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি, এই ঘটনাটি মূলত ঘটেছিল 2010 সালে। তো ঘটনাটি উনি কিভাবে সংগ্রহ করেছেন সেটা হচ্ছে যে ওনার এক বন্ধু ছিল, ফেসবুকে সেই বন্ধুর সাথে পরিচয়, যার বাড়ি রাঙামাটি জেলার জোড়াছড়ি উপজেলার একটি গ্রামে। আর ওনার ওই বন্ধুর নানার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। 2010 সালে ওনার ওই বন্ধুর মা, বন্ধুর নামটা বলে দিচ্ছি, বন্ধুর নাম হচ্ছে হোসেন। তো এই হোসেন ভাইয়ের মা ওনাদেরকে নিয়ে হোসেন ভাইয়ের নানা বাড়িতে বেড়াতে গিয়েছেন। নানার বাড়ির এলাকা দেখতে দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলা কিন্তু একদম স্তব্ধ, নীরব। ওনারা 3 ভাই 2 বোন, এই 5 ভাই বোন আর কি। আর 2010 সালে ওইখানে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, মানে যেখানে ওনাদের নানার বাড়ি বা গ্রাম যেটা। ওনার যেই ছোট বোন ওই সময় আর কি, ওই 2010 সালের কথা বলছি, তখন তার বয়স 6-7 বছর ছিল। নানার বাড়ির আশেপাশে অনেক বড় বড় আম বাগান ছিল, যেটা ওনার নানার নিজস্ব। আর এই আম বাগানের পাতা, ডাল যেগুলো শুকিয়ে যেত, পড়ে যেত, এগুলো দিয়ে কিন্তু এই নানার বাড়ির লোকেরা রান্নাবাড়া করতেন। তো হয়েছে কি, একদিন বিকেলবেলা এই হোসেন ভাইয়ের মা হোসেন ভাইয়ের বোনকে বলেন যে যা তো কিছু পাতা কুড়িয়ে নিয়ে আয়, ঝাড়ু দিয়ে নিয়ে আয়, রাতের বেলা রান্না করতে হবে। রান্নাটা মোটামুটি আছে, সকালে তো আবার নাস্তা বানাতে হবে। ওই সময়ের পাতা নাই। তো ওনার বোনের নাম হচ্ছে আসমা। তো এই আসমা আপা, উনি তো ওই সময় ছোটো মানুষ, 6-7 বছর বয়স। তো উনি কি করেছেন, ওই বিকালের দিকে ওই আম বাগান যেখানে কাছেই ছিল, মানে বাসা থেকে সেটা দেখা যায়, ওখানে চলে গিয়েছেন একটা ঝাড়ু নিয়ে, ওটাকে শলা বলে আর কি। তো এটা নিয়ে চলে গিয়েছেন, আর বড় একটা বস্তা নিয়ে গিয়েছেন, মানে যতটুকু ভরতে পারেন আর কি ওর ভিতরে পাতা। উনি ওখানে ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিয়ে পাতা এক জায়গায় করছেন, আর ওই পাতাগুলো বস্তার মধ্যে উনি ঢুকাচ্ছেন। এখন হয়েছে কি, ছোট মানুষ কখন যে কাজ শেষ করে দ্রুত বাড়িতে আসতে হবে এই বিষয়টা তার অভিজ্ঞতা কম। সন্ধ্যা যে হয়ে যাচ্ছে সেটার দিকে তার খেয়াল নাই। এদিকে সূর্য ডুবে গেছে, উনি পাতা ঝাড়ু দিচ্ছেন, মনে করছেন যে আরে আলো তো আছেই, মাগরিবের আজান যখন হয় তখনও তো আলো থাকেই, এদিকে আজান হয়ে গেছে। আর তখন গ্রামের মসজিদগুলোতে, ওখানে ওই গ্রামে যেগুলো ছিল, দেখা গিয়েছে যে ইলেকট্রিসিটি নাই, তো বেশ কিছু মসজিদে মাইক নাই। আর মাইক যেগুলোতে আছে বেশ দূরে দূরের মসজিদ, অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ যখন কাজ করে আর পাতা যখন ঝাড়ু দেওয়া হয় তখন তো এক ধরনের খসখস শব্দ হয়।
উনি আর ওই আজানের শব্দটা শোনেন নাই। উনি ঝাড়ু দিচ্ছেন, পাতা ভরছেন, এরকম করতে করতে প্রায় রাত নেমে এসেছে। এদিকে ওনার মা, উনি চিন্তা করছেন কী ব্যাপার, এখনও আসে না কেন। তবে দূর থেকে কিছুক্ষণ আগেও তাকে দেখেছেন আর কি। তো হঠাৎ করে কি হয়, ওই আমবাগানের একদম শেষের দিকে একজনের ডাক দেওয়ার শব্দ ওনার বোন এই আসমা আপা পান। ওদিকে তাকিয়ে দেখেন প্রায় 6-7 ফুট উচ্চতার মতো একটা লম্বা অবয়ব, আলখেল্লার মতো কিছু একটা পরা, সাদা টাইপেরই আলখেল্লা টাইপ এরকম কিছু পরা ছিল আর কি। ওরকম একটা জিনিস দাঁড়িয়ে আছে। সেটা যে বৃদ্ধ বিষয়টা এরকম না, মানে মনে হচ্ছে তরুণ যুবক এরকম টাইপের আর কি। তো ওই অবয়বটা এই আসমা আপাকে হাত দিয়ে ইশারা করে ডাকছে সেখানে যাওয়ার জন্য। এদিকে আসমা আপা, উনি মানুষ ছোট, এটা সত্য, কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে এই সময়ে এইখানে এত লম্বা মানুষ কি করে, আর উনি তো অপরিচিত, এভাবে কেউ ডাকলে তো এই সময় যাওয়া যাবে না কোথাও। উনি ওই দিকে আর যান নাই। উনি কী করেছেন, ওই যে পাতার যে বস্তাটা, এটা উনি টানতে টানতে বাসায় চলে আসছেন। আর বাসায় যখন ঢোকেন তখন মোটামুটি বেশ অন্ধকারই নেমে আসছে আর কি। হালকা একটু আলো কোথাও কোথাও দেখা যাচ্ছে, তবে সেই আলোতে দূরের জিনিসগুলো স্পষ্ট দেখা যায় না। তো উনি তো বাসায় চলে আসছেন। তো বাসায় গিয়ে এই বিষয় নিয়ে কাউকে কিছু বলেন নাই, উনি নিজের মতো চলছেন। তারপর থেকে তেমন কিছু হয়নি। মূলত এরপর থেকে কিছু ঘটনা শুরু হয়ে যায়। আবার সেই যেই চট্টগ্রাম মানে রাঙামাটি জেলার যে জোড়াছড়ি থানার যে গ্রামটা, সেখানে ওনারা চলে আসছেন। এরপর ওইখানে আসার পর যথারীতি যেরকমভাবে ওনারা জীবনযাপন করেন সেটা করছেন। তো এই হোসেন ভাইয়ের বাড়ির পেছনে একটা পাহাড় রয়েছে, পাহাড়ের নিচে একটি ঢালু জমি, সেখানে মূলত ওনাদের ঘর। এর ঠিক সামনে একটা চিকন খাল রয়েছে, তারপর আর একটা ধানের জমি, তারপরে গিয়ে মানুষের চলাচলের রাস্তা। আর ওই বাড়িতে প্রথমে যেতে হলে রাস্তা থেকে নামতে হবে, তারপর ধানের জমির মাঝখান দিয়ে যেতে হবে, তারপরে সাঁকো দিয়ে ওই ছোট্ট খালটা পেরোতে হবে, এরপরে ওনাদের ঘর। তবে 2010 সালে ওনাদের আশেপাশে আধা কিলোমিটারের মধ্যে নাকি কোনো ঘর ছিল না। তো যাই হোক, বাড়িতে আসার পরে মূলত ঘটনা ঘটা শুরু হয় এই হোসেন ভাইয়ের মায়ের সাথে। মাঝে মাঝেই নাকি উনি রাতের বেলা, এমনকি দিনের বেলাতেও বাস্তবেই বিশাল বড় একটা সাপ দেখতেন, যে তার সামনে দিয়ে চলে যাচ্ছে। তো হোসেন ভাইয়ের আম্মা ভাবতেন পাহাড়ি এলাকাতে এরকম বড় সড়ো সাপ হর হামেশাই দেখা যায়, অজগর সাপও দেখা যায়, হতে পারে এমনই কিছু, তো চলে যাচ্ছে, যাক, এটা নিয়ে গুরুত্ব দেওয়ার কিছু নাই। যারা পাহাড়ে আছেন তারা সাপ, জোক এগুলোর সাথে আসলে বেশ ভালোই পরিচিত। এটাকে উনি প্যারানর্মাল কোনো কিছু যে ভেবেছেন বিষয়টা এরকম না, তবে একই সাপ বারবার ওনার সামনে দিয়ে যাচ্ছে, এটা যে একটা প্যারানর্মাল বিষয় হতে পারে উনি এই বিষয়টা ওইভাবে বুঝতে পারেন নাই। তো যাই হোক, উনি তাহাজ্জুদের নামাজটা কখনোই মিস দিতেন না, প্রতিদিনই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন। এরপর থেকে শুরু হলো আর একটা ঝামেলা, সেটা হলো সাপ দেখাটা বন্ধ হয়ে গেল। কিন্তু তাহাজ্জুদের নামাজের সময় উনি যখন উঠতেন, অজু করে যখন ঘরে ঢুকবেন, তখন কি হতো, এই হোসেন ভাইয়ের যেই ছোট ভাই, তার গলা নকল করে মা 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 বলে 3 বার ডাকতো। তো যখনই হোসেন ভাইয়ের আম্মু পেছন দিকে তাকাতেন, কিছু দেখতেন না, বা দূরেও কাউকে দেখা যেত না। তো এইভাবে কিন্তু প্রতিদিনই, প্রায় প্রতিদিনই, মাঝে মাঝে 2-1 দিন হয়তো বা গ্যাপ যেত, এরকম মা মা বলে ডাকে। অথচ তিনি কিন্তু জানেন যে তার ছেলে ঘরের মধ্যেই শুয়ে আছেন। এরকম প্রতিদিনটা ডাকে, উনি এই বিষয়টায় ভয় পান। তবে একটা সময় এই বিষয়টা আসলে উনি স্বাভাবিকভাবেই নিয়েছেন, যে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে মাঝে মাঝে এই টাইপের ঘটনা অনেকেই বলেন যে জিনেরা এসে বিরক্ত করে, এরকম কিছু হয়তো বা হয়েছে বা হচ্ছে, এই জন্য উনি খুব বেশি এটা গুরুত্ব দেন নাই। তবে এই বিষয়টা যখন প্রতিনিয়ত ঘটছে, একটা পর্যায়ে এটা বিরক্তির পর্যায়ে চলে যায়। ভয় না, ভয়টা একটা সময় বিরক্তিতে রূপ লাভ করে। তো একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অজু করে উনি ঘরে ঢুকবেন, আবার পিছন থেকে যে মা 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 বলছে, তখন উনি বিরক্ত হয়ে ঘুরে বলছেন, যারে বাপুরে, তোমার যদি মা ডাকার এতই শখ থাকে তা আসো, মায়ের সাথে দেখা করো। এইভাবে প্রতিটা দিন
আমাকে বিরক্ত করো কেন? এটা বলেই উনি ঘুরে আবার ঘরে যখন ঢুকতে যাবেন তখন মনে হলো একটা গরম বাতাস এই জিনিসটা পাশ কাটিয়ে চলে গেল, ঘরের মধ্যে ঢুকলো। এরপরে উনি আর কোনো কিছু ফিল করেন নাই। তো ওই দিন হোসেন ভাইয়ের আম্মু তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তারপরে সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু ঘুমান উনি, এরপরে ওঠেন। ঘুমানোর পর যখনই উনি উঠবেন তখন উনি অনুভব করলেন ওনার অনেক জ্বর আসছে এবং শরীরের বিভিন্ন জায়গায় অনেক ব্যথা উনি অনুভব করেন। তো হোসেন ভাইয়ের আম্মুকে চিকিৎসা করানো শুরু হলো। মোটামুটি 2 থেকে 3 দিন এরকম চিকিৎসা করানো হয়, তবে জ্বর ওইভাবে ভালো হচ্ছিল না। ঠিক 5 দিনের মাথায় ওনার আম্মু যখন তাহাজ্জুদের ওয়াক্ত উনি যেই রুমটাতে ছিলেন, তো উনি হঠাৎ করেই কারো উপস্থিতি টের পেলেন। উনি তাকিয়ে দেখলেন যে ঘরে কেউ নাই। ঘরে কেউ নাই বলতে ওরকম প্যারানর্মাল কোনো কিছুর উপস্থিতি ওই সময় ঘরে নাই, সকলে ঘুমিয়ে আছে। হঠাৎ করেই হোসেন ভাইয়ের আম্মুর সামনে একটি আলোক রশ্মি দেখা গেল। ওই আলোর বিন্দুটা আস্তে আস্তে বড় হতে শুরু করলো, একটা পর্যায়ে একটা মানুষের অবয়বে রূপান্তরিত হলো। হোসেন ভাইয়ের আম্মু দেখলেন যে তার সামনে বেশ উঁচা লম্বা আলখেল্লা পরিহিত হুজুর টাইপের একজন মানুষ দাঁড়িয়ে আছেন। ওরকম বৃদ্ধ না, বেশ জোয়ান টাইপেরই লোক, মানে যুবক টাইপের লোক দাঁড়িয়ে আছেন। তো ওই অবয়বটা নিজে থেকেই হোসেন ভাইয়ের মাকে সালাম দিলেন। হোসেন ভাইয়ের আম্মু সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কে? তখন ওই জুব্বা পরিহিত লোকটি উত্তর দিলেন, আমি সেই যাকে আমি যিনি প্রতিনিয়ত আপনাকে ডাকে, আমি হচ্ছি সেই। তো আপনি তো এখন অসুস্থ, ওভাবে তো সুযোগ পাচ্ছিলাম না আপনার সাথে দেখা করার। যেহেতু আজকে একটু সুযোগ পেলাম, মনে হলো আপনি আজকে আমার সাথে কথা বলার মতো অবস্থায় আছেন, এই জন্য আপনাকে দেখতে চলে এলাম। আপনি তো এই কয়দিন বাসা থেকে ওইভাবে বের হন নাই। এই কয়দিন ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়া বা তাহাজ্জুদ পড়ার অবস্থাতেও আপনি ছিলেন না, অসুস্থ ছিলেন। আমি এই কয়দিন আপনার সাক্ষাৎ পাইনি, তাই আমি আপনার সাথে দেখা করার জন্য চলে আসছি। এদিকে কি হয়, হোসেন ভাইয়ের আম্মু কিন্তু একটুও ঘাবড়ালেন না, কোনো ভয় ভীতিও ওনার মধ্যে ওই সময় কাজ করছিল না। একটা পর্যায়ে কি হয়, ওই অবয়বটি তার জুব্বার পকেটে থাকা একটি বোতল বের করেন এবং বের করে বলেন যে আগামী 1 সপ্তাহ ধরে আপনি এটার পানি খাবেন, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। আর একটা নির্দিষ্ট আমল বলে দেন, ছোট্ট একটা আমল, যে যখন প্রয়োজন পড়বে আপনি নির্জন ঘরে বসে এই আমলটা অল্প সময় করলেই আমি বুঝতে পারবো আপনি আমাকে ডাকছেন, তখন আমি চলে আসবো ইনশাল্লাহ। আরও একটি কাজ নাকি করতে বলেছিলেন, সেটা অবশ্য ওই হোসেন ভাই এই নাজিম আরাবি ভাইকে বলতে ভুলে গিয়েছিলেন, এজন্য ওই তথ্যটা পাওয়া যায় নাই। তবে হোসেন ভাইয়ের মা কিন্তু একটি ওয়াদা করিয়ে নিয়েছিলেন যে তুমি আমার পরিবারের কাউকে কোনো ক্ষতি করবে না, এই ওয়াদা করো। তখন নাকি সে সেই ওয়াদাটা করেছিল। তো যাই হোক, এই ব্যাপারটা শুধু হোসেন ভাইয়ের আম্মা হোসেন ভাইয়ের আব্বার সাথে শেয়ার করেছিলেন। তো হোসেন ভাইয়ের আব্বা কিন্তু ওই রকম প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না। জুম্মার নামাজগুলো রেগুলার পড়েন, আর ওয়াক্তীয় নামাজগুলো কোনো ওয়াক্ত পড়েন, কোনো ওয়াক্ত পড়েন না, এরকম আর কি। মানে রেগুলার যে পড়বেন বিষয়টা এরকম না। উনি এটা শোনার পর ওইভাবে রেসপন্স করলেন না, বললেন যে আরে ধুর, তুমি অসুস্থ, কী না কি দেখছো। যাই হোক, তবু তিনি তার স্বামীকে বিষয়টা জানিয়ে রাখলেন, এই আর কি। দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবে কিন্তু যাচ্ছে, বেশ অনেক দিন পার হয়ে গেছে, এরকম চলছে। হোসেন ভাইয়ের আম্মু কার সাথে যেন কথা বলেন, ওনারা টের পান, কিন্তু জিজ্ঞেস করলে হোসেন ভাইয়ের আম্মু এড়িয়ে যেতেন, ওনারাও জোর করতেন না। এদিকে এই যে আসমা আপা, তার বয়স কিন্তু 15-16 এরকম হয়ে গেছে, বা এরকম প্লাস হয়ে গেছে। একদিন নাকি ওই জুব্বা পরিহিত লোকটি হোসেন ভাইয়ের আম্মুকে এসে সরাসরি একটা প্রস্তাব দেয়। সেটা শুনে হোসেন ভাইয়ের আম্মু তো একদম আসমান থেকে পড়েন। ওই জুব্বা পরা লোকটা বলে যে আপনার বড় মেয়ে আসমাকে আমি বিয়ে করতে চাই। এই কথা শোনার পর হোসেন ভাইয়ের আম্মু তো খুব অবাক হয়েছেন, ভয়ও পেয়েছেন, এই কারণে যে আসলে এটা পসিবল নয়।
তবে হোসেন ভাইয়ের আম্মা সরাসরি না করেন নাই, কারণ না করলে যদি রেগে যায় তখন আবার আরেকটা ঝামেলা হবে, ক্ষতি হতে পারে, ক্ষতি করতে পারে। এই জন্য উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি আমার পরিবারের সাথে আলাপ আলোচনা করে দেখি তারা সম্মতি দেয় কি না। তো ওভাবেই বিষয়টা উপস্থাপন ওই জিনের সামনে করেছিলেন। এরপর এই বিষয়টা হোসেন ভাইয়ের আম্মা হোসেন ভাইয়ের আব্বার সাথে যখন শেয়ার করেন, হোসেন ভাইয়ের আব্বা ওরকম প্র্যাকটিসিং মুসলিম না হলেও উনি এই বিষয় সম্পর্কে অবগত ছিলেন। উনি বললেন যে এটা কীভাবে সম্ভব, একটা জিনের সাথে মানুষের বিয়ে, আমরা মা বাবা হিসাবে কি এটা মেনে নিতে পারি? আর এটা তো স্বাভাবিক বিষয় না, আমার মেয়েটা কখনোই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না, তার সন্তানাদি হলেও তারা কিভাবে স্বাভাবিক মানুষের সাথে মিশবে, এরকম অনেক নিয়মের মধ্যে চলতে হবে, এটা তো আসলে ঠিক হবে না। সুতরাং আমরা এটাতে সম্মতি দিতে পারি না, অন্তত আমি দিতে পারি না। এই বিষয়ে হোসেন ভাইয়ের আব্বা হোসেন ভাইয়ের আম্মাকে সাফ জানিয়ে দিলেন। তো হোসেন ভাইয়ের আব্বা এটাও জানিয়ে দিলেন যে ওই জিন এসে তোমাকে মা ডাকে, তার মানে এই না যে সে আমাদের মেয়েকে বিয়ে করবে, তাকে আমার যেই অবস্থানটা এটা জানিয়ে দিও। এখন হোসেন ভাইয়ের আম্মাও তো রাজি না, উনি উপস্থিত বুদ্ধি করে ওই সময় পাশ কাটানোর জন্য বলেছিলেন ঠিক আছে চিন্তা ভাবনা করে দেখি। আর আশেপাশে বিশেষ করে ওই গ্রামে, পাহাড়ি এলাকার ওই ধরনের গ্রামে যে এমন কোনো ওঝা কবিরাজ ছিল না যে তাদের কাছে গিয়ে এই বিষয়টা উপস্থাপন করে সমস্যার সমাধানটা করবেন। তো আর আরেকটা বিষয়, হোসেন ভাইয়ের মা চাইতেন না যে উল্টোপাল্টা কারো কাছে এই বিষয়টা বলে বিপদ ডেকে আনতে। অনেক সময় দেখা গিয়েছে যে অনেক তান্ত্রিকের কাছে গিয়ে যখন বলা হয় এরকম একটা জিন আসে বা এরকম একটা পরী আসে, তখন ওই তান্ত্রিকগুলো এমন একটা পদ্ধতি অবলম্বন করে, সেটা করার পর ওই জিনকে বন্দি করে ফেলে, তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করায়, এটা সেইটা। তারপর দেখা যায় কি হিতে বিপরীত হয়ে যায়, অনেক বড় ধরনের বিপদ নেমে আসে। এই জন্য উনি এই বিষয়টা খুব সাবধানে হ্যান্ডেল করতে চাচ্ছিলেন। আর একটা বিষয়, জিন যেহেতু ওয়াদা করেছিল কোনো ক্ষতি করবে না, এই জন্য উনি সেই কথার উপর বিশ্বাস করে কখনোই উনি কোনো কবিরাজের কাছে যান নাই। তো এই ঘটনার আরও 2 থেকে 3 দিন পর ওই জিনটি রাতের বেলা আবার হোসেন ভাইয়ের আম্মার কাছে আসে, এসে বলে যে আমি জানি আপনারা রাজি না, কিন্তু আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই যে আমি যেটা চেয়েছি সেটা আমি একদিন আগে হোক পরে হোক আমি নেবই। এই কথা বলে সে চলে যায়। এরপরও প্রায় 3-4 মাস চলে যায়, এর মধ্যে সে আর আসে নাই। মানে মাঝে মাঝে এসে যে হোসেন ভাইয়ের আম্মার সাথে কথা বলে অদৃশ্যভাবে, এটাও আসে নাই। হঠাৎ করে হয় কি, সকালবেলা উঠে হোসেন ভাইয়ের বড় বোন আসমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশে ধানের জমির পাশে, রাস্তায়, পাহাড়ে, ওনাদের সাধ্য অনুযায়ী সব জায়গায় খুঁজে আসা হয়, কিন্তু আসমান নেই। তখন হোসেন ভাইয়ের আম্মা চিন্তা করলেন যে কি হতে পারে, নিশ্চয়ই ওই জিনটা কোনো একটা ঘটনা ঘটিয়েছে। তখন আমল করা শুরু করলেন, যেই আমলটা ওই জিন শিখিয়ে দিয়েছিল। তো যখন আমল করা শুরু করেছেন, সত্যি সেই জিনটা আসে। আসার পর সে যেই সুরতে আসতো ওই সুরতেই আসে, এসে সালাম দিয়ে হাসি দিয়ে বলে যে আপনার চিন্তার কিছু নেই, আসমা আমার কাছেই আছে, আপনার চিন্তা করবেন না, আমি 1 সপ্তাহ পর ওকে দিয়ে যাব। এ কথা বলে কোনো কথার সুযোগ না দিয়েই ওই জিনটা চলে যায়। এরপর তো ওনার আম্মা কান্নাকাটি শুরু করেছেন, তবে কি হয়েছে এটা কিন্তু ভাই বোনকে বুঝতে দিলেন না যে আসমা কোথায়। কেউ কিছু প্রশ্ন করলে একটা বুঝ দিয়ে চুপ করিয়ে দিলেন। আর পাহাড়ি এলাকায় তো আসলে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব বেশিই থাকে। আসমা এমনিতেও বাইরে খুব একটা যেত না, যার কারণে সে যে নাই এই বিষয়টা পাড়া প্রতিবেশীর কেউ আসলে বুঝতেও পারেন নাই। আর এই বিষয়ে হোসেন ভাইয়ের আম্মা কাউকে জানানোর চেষ্টা তো করলেনই না, উল্টো বিষয়টা খুব কঠোরভাবে গোপন রেখেছেন। ঠিক 1 সপ্তাহ পর অনেক রাত ওনাদের বাড়ির পাশে যে পাহাড়টা রয়েছে, মনে হলো ওই পাহাড়ে ঝড় শুরু হয়েছে, শো শো বাতাসের শব্দ। এরই মধ্যে একটা গাছ মরমর করে ভেঙে যায়। এরপর একদম সব কিছু ঠান্ডা। এরপর হোসেন ভাইয়ের আম্মা সবাইকে বলেন, মানে বাসা সবাইকে বলেন, কেন যেন মনে হচ্ছে আসমাকে দিয়ে গেছে, চল তো পাহাড়ের দিকটাতে যাই। ওনারা সবাই মিলে ওদিকে গিয়ে সত্যিই দেখেন যে ওই গাছটা ভেঙে গেছে, ওইখানেই আসমা আপা পড়ে আছেন। সবাই মিলে ওনাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসেন, তাকে পানিটা নিয়ে ছিটা দেওয়া হয়, জ্ঞান ফেরে।
আসমা আপা উনি জানান যে রাতের বেলা উনি ওয়াশরুমে গিয়েছিলেন, বের হওয়ার পর মনে হলো তার সামনে দিয়ে একটা গরম বাতাস ঘোরাফেরা করছে, একবার গায়ে লাগে অন্যদিকে যায়, এরপর ওনার কিছু মনে নাই। তো এটা নিয়ে আসলে ওনারা আর কোনো কথাও বাড়ান নাই। এভাবে দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে। এই আসমা আপার মধ্যে একটা পরিবর্তন দেখা যায়, সেটা হচ্ছে যে ওনার আচার আচরণে পরিবর্তন, বিষয়টা এরকম না, স্বাভাবিকই ছিল। সেটা হচ্ছে যে একজন গর্ভবতী মহিলার যেই ধরনের পরিবর্তন দেখা যায় সেই ধরনের কিছু পরিবর্তন দেখা দিচ্ছে। তখন তো হোসেন ভাই বা অন্য যারা ভাই বোনরা ছিল, তো ছোটো মানুষ, অত কিছু বুঝতে পারতেন না। কিন্তু হোসেন ভাইয়ের আম্মা আব্বা বিষয়টা কিন্তু বুঝে গেছেন। তখন সেই রাত্রেই হোসেন ভাইয়ের আম্মা ওই জিনটাকে স্মরণ করেন, সে আসে। তখন ওই জিনটা জানায় যে আসমাকে সে তার দেশে নিয়ে বিয়ে করেছেন। এই কারণেই মূলত তার বোন, মানে হোসেন ভাইয়ের বোন, তিনি প্রেগনেন্ট, গর্ভবতী হয়েছেন। তবে এই বিষয় নিয়ে কোনো চিন্তা করতে মানা করেছেন। ওই জিনটা বলে যা কিছু হয়েছে শরিয়াসম্মতভাবে হয়েছে, এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তবে দুশ্চিন্তার কারণ যেটা আছে সেই চিন্তা আমার, মানে ওই জিনটা বলে সেই চিন্তা আমার, সেটা আমি আপনাদেরকে বলে আপনাদের দুশ্চিন্তা বাড়াতে চাই না। আসমার জন্য যেটা ভালো, আপনাদের জন্য যেটা ভালো, আমি সেটাই করব, এইটা বলেন। এরপর ওই জিনটা কিছু ফল, পানি, কিছু কিছু ফল দেন, এগুলো নাকি একদম ধবধবে সাদা, একদম সাদা ফল কিন্তু খুব কম দেখা যায়, কিন্তু কিছু ফল দেন একদম সাদা। আর এটা যে কী ফল এটা ওইভাবে আসলে বোঝাও যায় না। তো এই ফলগুলো খাওয়াতে বলা হয় যে আসমাকে এইগুলো খাওয়াবেন। তো যাই হোক, হোসেন ভাইয়ের আম্মু বিষয়টা ওভাবেই চালিয়ে যাচ্ছিলেন আর কি। কিন্তু এখানে আর একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে হোসেন ভাই বলেছিলেন যে প্রেগনেন্ট মহিলাদের গর্ভে যখন সন্তান বড় হতে থাকে তখন কিন্তু পেটটা ফুলে যেতে থাকে। অদ্ভুত ব্যাপার হলো আসমা আপার শুধু এই আলামতটা ছাড়া, গর্ভবতী মহিলার যেই ধরনের আলামত থাকে তার সব আলামতই ছিল, কিন্তু এই জিনিসটা ছিল না। অদ্ভুত ব্যাপার, তার পেট কিন্তু উঁচু হয়ে যাচ্ছিল না। যাই হোক, এরকম তো বাহ্যিকভাবে দেখা যাচ্ছিল, কিন্তু এই যে আসমা আপা, উনি কিন্তু ফিল করতেন যে ওনার পেটের ভিতরে কিছু একটা আছে। একদিন রাত্রে সেই জিন এসে হোসেন ভাইয়ের আম্মুকে জানিয়ে যান যে আগামী 3 দিনের মধ্যে এই আসমা আপার নাকি ডেলিভারি হবে। এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ডেলিভারি কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে। হঠাৎ করে জিন এসে বলে 3 দিনের ভিতরে আসমার ডেলিভারি হবে, বিষয়টা ওনাদেরকে অবাক করার মতো মনে হওয়ার কথা, কিন্তু হোসেন ভাইয়ের আম্মু আসলে অবাক হন নাই, কারণ এখানে কোনো কিছু যে স্বাভাবিকভাবে হচ্ছে না এটা তো উনি বুঝতে পেরেছিলেন। আর ওই জিনটা নাকি কিছু জিনিসপত্র দিয়ে গিয়েছিলেন বাচ্চা ডেলিভারি হওয়ার সময় কাজে লাগে এমন কিছু জিনিস। তো যাই হোক, বাচ্চাটা স্বাভাবিকভাবেই ভূমিষ্ঠ হয়, একটা মানুষের সন্তান যেভাবে ভূমিষ্ঠ হয় তাকে দেখা যাচ্ছিল, কোলে নেওয়া যাচ্ছিল, মানে সে একটা মানুষ। আর ওই জিনটা বলেছিল যে বাচ্চা ভূমিষ্ঠ যখন হবে তখন এই জিনটা সে আশেপাশেই থাকবে, কোনো ধরনের বিপদ আপদের কোনো সম্ভাবনা ইনশাল্লাহ নাই। তো যাই হোক, সত্যি এর ঠিক 2 দিন পর একদিন ভোরের সময়, মানে ফজরের নামাজের কিছু আগে, তখন এই আসমা আপার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। এত সুন্দর ফুটফুটে বাচ্চা, এটা আসলে সচরাচর দেখাই যায় না, এটাই জানিয়েছেন হোসেন ভাই। তো যাই হোক, এরপর কি হয়েছে, হোসেন ভাইয়ের আম্মা বাচ্চাকে কোলে নিয়ে ঘরের বাইরে বের হয়েছেন। এই যে ব্যাপারগুলো হচ্ছে এগুলো কিন্তু বাহিরের কেউ জানে না, বাইরের যদি কোনো মহিলা এখানে থাকবে বিষয় কিন্তু এরকম না। বাচ্চাকে কোলে নিয়ে ঘরের বাইরে যায়, এরপর কিছুক্ষণ পরে ফেরত আসে। বোঝা যাচ্ছিল ওই জিনকেই বাচ্চাটি দেখানোর জন্য উনি গিয়েছেন। তো যাই হোক, একটা পর্যায়ে বাড়ির সকলেই তো অবগত, কারণ ওই সময় তো হোসেন ভাই ওনারা তো ছোট থাকলেও মোটামুটি এই বিষয়গুলো বুঝতে তো অসুবিধা হওয়ার কথা না। এরপর ওনার আম্মু সব কথা ভাই বোনদেরকে খুলে বলেন। উনি বলেছিলেন যে তোমাদের কাছে একটা জিনিস
সে সম্মতি চাই, সেটা হচ্ছে ওই জিনটা বলেছে যে আমরা এই বাচ্চাকে চাইলে রেখে দিতে পারি, চাইলে তাকে দিয়ে দিতে পারি। এখন তোমরা বলো আমরা এখন কি সিদ্ধান্ত নিতে পারি। এখন এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হোসেন ভাইয়ের আব্বা। উনি কিছুক্ষণ চুপ থেকে বাড়ির সবাইকে বলেন যে দেখো, এই যে ঘটনাটা ঘটছে এটা কি কেউ বিশ্বাস করবে? সমাজের কেউ বিষয়টা কি মেনে নেবে যে জিন বিয়ে করেছে, জিনের ঔরস যা সন্তান এটা? বরঞ্চ কি হবে যে এই আসমার বদনাম হবে, যেহেতু সামাজিকভাবে তার বিয়েই হয়নি, জিনের দেশে বিয়ে হয়েছে কি হয় নাই এসব বিষয় তো মানুষ বিশ্বাস করবে না। সুতরাং এই বিষয়টা এরকমই হওয়া উচিত যে এই শিশুটাকে ওই জিনটাকেই দিয়ে দাও, সে তার মতো করে লালন পালন করুক, সে তার মতো করে বড় করুক, আর অল্প কয়েকদিন এই শিশু বাচ্চাটিকে আসমা তার বুকের দুধ পান করাক, এরপরে জিনটাকে দিয়ে দাও। এটাই আমার মনে হয় ভালো হবে। তো হোসেন ভাইয়ের আব্বুর কথাটা সত্যি খুব যুক্তিসঙ্গত ছিল, সকলে এটা মেনে নিলেন। এরপর অল্প কয়েকদিন বাচ্চাটাকে রাখা হয়, এরপর ওই জিনটাকে দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, দেওয়ার সময় এটা বলা হয় যে আমি আমার নাতনিকে দেখতে চাইলে কিন্তু নিয়ে আসবা, আমি দেখতে চাই। এরপরে ওই জিনটা প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ আপনারা যখন দেখতে চাইবেন তখনই তাকে নিয়ে আসা হবে, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। তবে দুশ্চিন্তার যে কারণটা আছে, আবারও বলছি, সেই চিন্তা আমার, আসলে সেই চিন্তাটা কি ছিল কোনোভাবেই ওই জিনটা ওই সময় বলতে চাচ্ছিলেন না। হয়তোবা এটা জানালে কোনো একটা অশান্তি হতে পারে বা কোনো একটা সমস্যা হতে পারে। কী লুকাচ্ছিল এটা অবশ্য পরে বোঝা গেছে, আমরা এই ঘটনার একদম শেষ দিকে চলে এসেছি, এখন সেই বিষয়টা আস্তে আস্তে উপস্থাপন করব। তো যাই হোক, ব্যাপারটা হলো কি, এই ঘটনার বেশ কিছুদিন পর থেকে এই আসমা আপার সাথে কিছু ভয়ের ঘটনা ঘটতে শুরু করে। উনি ভয়ঙ্কর একটা নারী মূর্তি দেখতেন, খুব ভয়ঙ্কর স্রোতে আসতো, ভয় দেখানোর চেষ্টা করতো, তবে কোনো ক্ষতি করতে পারতো না। এরকম বেশ কিছুদিন হয়েছে। পরবর্তীতে জানা যায় ওই যে জিনটা, তার দেশে তার আর একটা স্ত্রী আছে। মূলত আসমাকে সে যখন নিয়ে গিয়েছিল তখন ওই স্ত্রীটা বিষয়টা মেনে নিতে পারে নাই, সে আসমাকে হত্যা করত, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারত। এই জন্য আসমাকে সে আবার দিয়ে যায়। আর একটা বিষয় হলো, যেহেতু একটা সন্তান হয়ে গেছে, আসমাও জীবিত আছে, ওই জিনের স্ত্রী, সেও জিন, সে মাঝে মাঝে এসে এই আসমা আপার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করত, ভয় দেখানোর চেষ্টা করত। তখন আবার ওই জিনটাই এই বিষয়টা হ্যান্ডেল করত, মানে এই আসমা আপার জিন হাজব্যান্ড যিনি, সেই বিষয়টা হ্যান্ডেল করত। মূলত এটাই ছিল দুশ্চিন্তার কারণ, যেটা ওই জিনটা শুরুর দিকে কৌশলগত কারণে বলেনি। আসমা আপার কিন্তু বিয়ে হয়ে গেছে, ওনার কিন্তু এখন সন্তানাদিও আছে। ওনার প্রথম সন্তান একটি মেয়ে। ওই যে যেই সন্তানটা মেয়ে, সে নাকি ছোটবেলা থেকেই বলে, কেউ যদি ওকে কিছু বলতো, যে কেউ তাকে গালি দিল, ধমক দিল, তখন ওই মেয়েটি নাকি বলে ওঠে, এই আমাকে যদি তোরা কিছু বলিস আমি কিন্তু আমার আপারে খবর দিব, আমার আপা কিন্তু এসে দেখিস তোদেরকে কি করে, আমার আপা কিন্তু আসে, আমার আপা আমার সাথে খেলে, আমি আপার কাছে নালিশ করব। কিন্তু দেখেন, আসমা আপার প্রথম যে সন্তানটা হলো, বিশেষ করে দ্বিতীয় ওনার যে বিয়েটা হলো, ওই সন্তান অদৃশ্যভাবে কারোর সাথে খেলে এবং সে জানে যে তার একটা বড় বোন আছে। এখনও একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আসমা আপার যিনি হাজব্যান্ড, উনি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উনি একটি বাস চালান, যাত্রীবাহী বাস, বেশ রিনাউন্ড কোম্পানি একটা বাস। উনি নাকি মাঝে মাঝে রাতের বেলা, বিশেষ করে নাইট কোচ যখন চালান, তখন তো বিভিন্ন ধরনের সমস্যা হয়, বা দিনের বেলাতে ওনার যখন ডিউটি থাকে, নিশ্চিত অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এমন সিচুয়েশনও কেমন জানি মনে হয় যে অদৃশ্যভাবে উনি একটা গায়েবী হেল্প পেয়েছেন, ওনার কাছে এখনও সেটা মনে হয়। তবে আসমা আপা উনি কোনোভাবেই এই বিষয়টা ওনার হাজব্যান্ডকে বলেন নাই, তার শ্বশুরবাড়ির লোকজনও বিষয়টা জানে না, এখনও জানান নাই, হয়তো বা সময় হলে জানাবেন বিষয়টা।
তো এভাবে কিন্তু বিষয়টা চলছে। আসমা আপার এখন মোটামুটি উনি ভালোই আছেন, আলহামদুলিল্লাহ, ওনার কোনো সমস্যা নাই। মাঝে মাঝেই ওই যে জিনটা আসমা আপার কাছে এসে বিভিন্ন ফলমূল এটা দিয়ে যায়, এমনকি এই হোসেন ভাইয়ের আম্মা তার কাছে এসেও বিভিন্ন ধরনের হাদিয়া উপঢৌকন এগুলা দিয়ে যায়। তো এভাবেই চলছে। এই নাজিম আরাবী ভাই উনি হোসেন ভাইকে জিজ্ঞেস করেছেন যে ওই যে ভাগিনী, ওই ভাগিনীকে তোমরা এখন দেখো কি না? তখন ওই হোসেন ভাই বলেছিলেন যে হ্যাঁ, মাঝে মাঝে উনি দেখেছেন, যখন নিয়ে যায় এর পরেও বিভিন্ন সময় দেখেছেন, তবে রেগুলার সে আসে না, আর রেগুলার আসা তার পক্ষে সম্ভবও নয়। তার বাবা জিন, মা হলেও তাকে যেহেতু জিনের দেশে নিয়ে যাওয়া হয়েছে, আর তার জন্ম হয়েছে এমন একটা সময়, নির্দিষ্ট সময় তাকে ঘরের মধ্যেই রাখতে হয়েছিল, এটা একটা নির্দিষ্ট কারণ অবশ্যই আছে। হতে পারে যে ও আসলে জিনেদের সমাজে রয়েছে, আর ওকে মানুষ হিসাবে দেখলেও সে মূলত জিনই। তো যাই হোক, এটার পিছনে কারণ হিসাবে বলেছেন যেহেতু তার আর একজন ভাগ্নি, সে তার বড় বোনকে দেখে অদৃশ্যভাবে, সুতরাং বলাই যায় যে তার ওই ভাগিনীটা জিনের জগতে জিন হয়েই বড় হচ্ছে এবং জিনেদের যে সমস্ত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোই পেয়েছে। তো এটাই ছিল ঘটনা। আরও একটা ব্যাপার হলো, ঘটনাটি মূলত শুরুতে বলতে চান নাই, বিষয়টা যেহেতু একটা পারিবারিক বিষয়, আর আমরা এই হোসেন ভাইয়ের পুরো নামের একদম শেষ অংশটা বলেছি। এখানে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, তবে পুরোটা ছদ্মনাম না, হোসেন অংশটা ঠিক আছে, যেহেতু আমরা হোসেনটাকে মূল নাম হিসেবে বলেছি সেই অর্থে ছদ্মনাম। যেহেতু আসমা আপার পরিবারের লোকজন বিষয়টা জানে না এখনও, উনি জানাবেন হয়তো বা পরে, এখনও জানানোর সুযোগ তার হয়েছে কিনা জানি না, আবার এমনও হতে পারে যে উনি জানিয়েছেন, এটাও হতে পারে। তো যাই হোক, এই কারণেই মূলত নামটা ছদ্মনাম হিসাবে ব্যবহার করা হয়েছে। প্রিয় লিসেনার্স, এই যে হোসেন ভাইয়ের বাড়িতে যখন এই নাজিম আরাবী ভাই উনি গিয়েছিলেন বেড়াতে, উনি রাতের বেলা নাকি ওনার বাড়ির চারদিকে ধপাস ধপাস আওয়াজ শুনেছিলেন, মনে হচ্ছে খুব ভারী পায়ে, অনেক উঁচা লম্বা কোনো ব্যক্তি ভারী পায়ে, তার পায়ের পাতাগুলো অনেক বড়, হেঁটে বেড়াচ্ছে। তো এটা যখন উনি ফিল করেছেন, পরের দিন হোসেন ভাইকে জিজ্ঞেস করেছেন যে এখানে কোনো প্যারানর্মাল বিষয় আছে কি না। তো কথা প্রসঙ্গে হোসেন ভাই এই নাজিম আরাবী ভাইকে বিষয়টা বলেছিলেন, আর এই ঘটনা শেয়ার করার ক্ষেত্রে অনুমতি নিয়েছিলেন, অনুমতি তারা দিয়েছিলেন, কিন্তু কিছু কিছু বিষয় হাইড করার কথা বলেছিলেন, সেই বিষয়গুলো হাইড করেই ঘটনাটি উপস্থাপন করা হয়েছে, যেহেতু এই ঘটনার বেশ কিছু বিষয় খুব স্পর্শকাতর। এই জন্য প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এখন এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে জিনের সাথে মানুষের বিয়ে, এই জিনিসটা পসিবল কি না, এটা যদি আমরা বলতে যাই, সেটা হচ্ছে যে অনেক কিছু সম্ভব, কিন্তু সেটা উচিত কি না, এটা হচ্ছে কথা। অনেক কিছুই তো আমরা দেখি যে শরীয়তে অ্যালাউ করে, কিন্তু সেটা উচিত কি না। অনেক কিছু শরীয়ত সম্মতি দিলেও সেটা বুঝতে হবে যে উচিত অনুচিতের বিবেচনায় আমরা সেটা করব কি না। যেমন দেখুন, ঘোড়ার মাংস, গাজীপুরে ঘোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক হইহট্টগোল শুরু হয়ে গেল, হইচই শুরু হয়ে গেল, মানুষ আগে থেকে লাইন ধরে ঘোড়ার মাংস কিনছে। ঘোড়ার মাংস খাওয়াটা বলছেন যে হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে বিশেষ পরিস্থিতিতে ঘোড়ার মাংস খাওয়ার অনুমতি দিয়েছিলেন। ঘোড়ার মাংস খাওয়া যদি আমরা হালালও ধরে নিই, মাকরুহ ধরে নেই, কথা হচ্ছে যে সেটা খাওয়া উচিত কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘোড়া হচ্ছে বাহন, আমরা যদি বাহনগুলা খেয়ে শেষ করে ফেলি, তখন আমরা এই বাহন পাবো কোথায়? এভাবেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা হারিয়ে ফেলেছি শুধু খাওয়ার কারণে, ধরে ধরে খেয়ে শেষ করে ফেলেছি, পরবর্তীতে এর অস্তিত্বই বিলীন হয়ে গেছে। আমাদের দেশে ঘোড়ার প্রচলন খুব একটা নেই, কিন্তু আপনারা অবাক হবেন যে হবিগঞ্জের চুনারুঘাটের বেশ কিছু গ্রাম রয়েছে, সেখানে এখনও ঘোড়ার ব্যবহার হয়, তারা বাহন হিসাবে ঘোড়ার ব্যবহার করে, যেটা আমি নিজের চোখে দেখে এসেছি।
আপনারা যারা হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় আছেন, রেমাকালেঙ্গা যে ফরেস্ট রয়েছে তার আশেপাশের কয়েকটা গ্রামে দেখবেন এখনও সেখানকার মানুষ বাহন হিসাবে ঘোড়াকে ব্যবহার করে। যখন ঘোড়ার মাংসের দাম এভাবে বেড়ে যাবে তখন কি হবে, এই ঘোড়াগুলোকেও বিভিন্নভাবে নিয়ে এসে জবাই করা হবে। একটা পর্যায়ে যদি কখনো এমন কোনো ক্রাইসিস দেখা দেয়, গাড়ি ঘোড়া চলছে না, পণ্য পরিবহনের আর কোনো ওয়ে নাই, তখন আমরা বাহনগুলো কোথায় পাবো? এই জন্য সব কিছু যদি আমরা জায়েজ কিনা এটা চিন্তা করি, এরপরে আমরা চিন্তা করব উচিত অনুচিতের প্রসঙ্গটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট সিচুয়েশনে সেটার অনুমতি দিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে ঘোড়া আমাদের বাহন। তো এই কথাগুলো এই কারণে বলছি, সেটা হচ্ছে যে যদি শরীয়তে এই বিষয়টা অ্যালাউ করাও হয়, যদিও এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে আলেম ওলামাদের মধ্যে, তো এটা উচিত কি অনুচিত সেই প্রসঙ্গটা চলে আসে। তো যাই হোক, কিছু কিছু পরিবারে এমন একটা সিচুয়েশন তৈরি হয়, ওনারা তো ইচ্ছা করে বিষয়টা বলেন নাই, অনুমতি দেন নাই, ওইটা ওই জিনেদের তরফ থেকেই হয়েছিল। তো যার কারণে এখানে ওনাদের ওইভাবেও হস্তক্ষেপ করার কোনো সুযোগ ছিল না, করতে গেলে আরও বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারতো। আর যেহেতু এটা হয়ে গেছে, এখন মেনে নেওয়া ছাড়া তার ওনাদের কোনো উপায় ছিল না। তো এই জন্য বলছি যে অনেকে চিন্তা করেন যে আমার কাছে যদি একটা পরী আসতো বিয়ে করতাম। মনে রাখতে হবে যে সব জায়েজ জিনিস করার জন্য আমাদের যেই আগ্রহ সেটা যদি থাকতো, কেনই শুধু এই পরীকে বিয়ের করার প্রসঙ্গে আমাদের মধ্যে আগ্রহ দেখা যায়? কারণ এটা যদি জায়েজও হয়, এটা কি উচিত? নিশ্চয়ই উচিত নয়। আমাদের আরও অনেক জরুরি জিনিস রয়েছে যেগুলো জায়েজ, সেটার জন্য কি আমরা অতটা মুখিয়ে থাকি? দেখা যাবে যে অধিকাংশই আমরা অতটা মুখিয়ে থাকি না সেই গুরুত্বপূর্ণ জায়েজ জিনিসগুলো করার বিষয়ে। এই জন্য আমাদের বেশ কিছু বিষয় যেগুলো আমাদের অস্তিত্বের একটা ব্যাপার, এই জন্য আলেম ওলামারা বলেছেন যে জিনের সাথে, মানে জিন্নাত যে শ্রেণীটা, এর সাথে মানুষের বিবাহ হওয়া উচিত নয়। কেন? কারণ হচ্ছে যে এতে মানব জাতি একটা অস্তিত্বের সংকটে পড়তে পারে। এভাবে যদি চলতে থাকে অস্তিত্বের সংকটে পড়তে পারে। এটা যে শুধু আমরা এভাবে বলছি তা না, জিনেদের সমাজেও কিন্তু এই বিষয়ে নিয়মকানুন আছে। তারা চাইলেই এটা করতে পারে না, তাদেরও নিয়ম মেনে করতে হয়, তাদেরও এই সমস্ত বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আমরা কি সব নিষেধাজ্ঞা পালন করি? নিশ্চয়ই না। ঠিক তারাও সব নিষেধাজ্ঞা পালন করে না, এটাও বাস্তবতা, এটাও সত্য। তো যার কারণে অনেক সময় অনেকে নিষেধাজ্ঞার বাইরে গিয়ে কাজগুলো করে থাকেন, কিন্তু এটা প্র্যাকটিস করা উচিত নয়। এটাই হচ্ছে মূল কথা, যে এসব বিষয় প্র্যাকটিস করা উচিত নয়, এসব বিষয় একদম দ্বিধাহীনভাবে মেনে নেওয়া উচিত নয়। তো এমনই একটি জায়গা কুড়িগ্রামে রয়েছে। ওখানে একটা বিখ্যাত মেলা হয় বহু বছর ধরে, অনেক যুগ ধরে চলছে। ওখানে একটা রাজার বাড়ি ছিল একটা সময়। খরার মৌসুমে তীব্র পানি সংকটে পড়ত পুরো গ্রাম। তো সেই রাজা একটি পুকুর খননের সিদ্ধান্ত নেন। দিনমজুরদের দিয়ে সেই পুকুর খননের কাজ শুরুও করেন উনি। কিন্তু অনেক দূর খোঁড়ার পরেও পানি আর ওঠে না। রাজা আরও গভীর করার নির্দেশ দেন, যে আরও গভীর করতে হবে, তাহলে হয়তো পানি উঠবে। কিন্তু তারপরেও পানি ওঠে না। রাজা বিষয়টি নিয়ে খুব চিন্তায় পড়ে গেলেন। একদিন রাজা স্বপ্নের মধ্যে দেখলেন মহিলা পুরুষ মিশ্রিত গলায় একটা ছায়া অবয়ব বলছে, তুই তোর 2টি মেয়েকে দিয়ে পুকুরের মধ্যে নামিয়ে একটি বিশেষ পূজা করাবি, তারপর দেখবি পানি উঠে যাবে। যেহেতু রাজা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তাই তিনি এই স্বপ্নের ব্যাপারটি পরের দিন তার অধীনে থাকা মন্দিরের পুরোহিতকে জানান। মন্দিরের পুরোহিত বলেন, তাহলে তো রাজামশাই পূজাটা করাই উচিত। সেদিন দুপুরবেলা থেকে পূজা শুরু করে দেন তারা পুকুরের মধ্যে নেমে। বেশ কয়েকজন মানুষ কিন্তু ছিল সেখানে, যেমন রাজা, তার 2 মেয়ে, যাদের নাম সিন্দুর আর মতি। এরকম আরও অনেকেই ছিল সেখানে। পূজা করার এক পর্যায়ে সবাই লক্ষ্য করে মাটি ফেটে পানি বেরিয়ে আসছে। কিন্তু পানি এত জোরে পুকুরের ভিতরে জমা হচ্ছে যে কয়েক মুহূর্তের মধ্যেই হাঁটু সমান পানি হয়ে যায়। সবাই দৌড়ে পুকুরের উপরে চলে আসে, কিন্তু ঠিক সেই সময় সিন্দুর ও মতি কোনোভাবেই উপরে উঠতে পারেনি, যার ফলে তারা পুকুরে ডুবে যায়। এরপর রাজা
তার লোকবল দিয়ে অনেক খোঁজার চেষ্টা করেও এই সিন্দুর ও মতি দুই বোনকে আর খুঁজে পান না। বহু বছর পরেও একটি ঘটনা মানুষ কিন্তু বিভিন্ন সময় দেখেছেন বলে জানা যায়। বহু বছর ধরে নাকি ওই দিনটাতে, যেই দিনে সিন্দুর ও মতি পানির নিচে হারিয়ে গিয়েছিল, দুটো হাত নাকি দেখা যেত পানির উপরে ভেসে উঠত। এখন আর অবশ্য এরকমটা হয় না বলে জানিয়েছেন আমাদেরকে মাসুদ রানা। তো তখন থেকেই প্রতি বছর সিন্দুর মতির নামে একটি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে সেখানে। এই তো গেল সেই পুকুর রিলেটেড এক মিথ যেটা প্রচলিত রয়েছে সেই কথা। এবার আসি ঘটনায়। ঘটনাটি মাসুদ রানা সংগ্রহ করেছেন ওনার ফ্রেন্ডের কাছ থেকে। মূলত তার দাদার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা। তার দাদারা ছিলেন 4 ভাই। ঘটনার সময়কাল 1950-এর দশকের আশেপাশে কোনো একটা সময় হবে। ওনার ফ্রেন্ডের দাদার বড় ভাইয়ের নাম হচ্ছে আলিম মিয়া। তার বয়স যখন 9-10 বছর, তখন সে তার বাবার কাছে জিদ ধরে যে এই যে সিন্দুরমতি মেলায় যাবে। যেহেতু সিন্দুরমতির মেলার সাথে আমাদের ঘটনার একটা সম্পর্ক রয়েছে, তো সিন্দুরমতি মেলা কিভাবে আসলো এটা বলার জন্যই সেই মিথটা আপনাদেরকে বললাম। তো সিন্দুরমতির মেলায় তো যাবেন। এখন আলিম মিয়া তার বাবাকে বলেছেন মেলায় নিয়ে যেতে, অনেক জোরাজোরি করছে, বাবাও রাজি হন। এখন আলিম মিয়ার বাবার নাম হচ্ছে ভেরু মিয়া। তো এই ভেরু মিয়ার সব থেকে বড় যে সন্তান তিনি হচ্ছেন আজিজ মিয়া। তবে এই আজিজ মিয়ারা আবার 2 যমজ ভাই। এই 2 যমজ ভাইয়ের মধ্যে আগে যিনি জন্ম নিয়েছেন তিনি হচ্ছেন আজিজ মিয়া। তো আর একজন আছে, তার নাম জসিম মিয়া। তবে আজিজ মিয়ার যে যমজ ভাই তার নামটা মাসুদ রানা বলতে পারেন নাই। এই আজিজ মিয়া হচ্ছেন এই মাসুদ রানার ফ্রেন্ডের দাদা। আর মাসুদ রানার ফ্রেন্ডের নাম হচ্ছে রাকিবুল হাসান খোকন। তাদের বাড়ি ওই বিদ্যানন্দ ইউনিয়নেই। তো ভেরু মিয়ার 2 সন্তান বয়স একটু ছোট হওয়ায় তিনি এই আজিজ মিয়া এবং আলিম মিয়াকে নিয়েই সেই মেলার উদ্দেশ্যে রওনা হন। আজিজ মিয়ার যিনি যমজ ভাই আছেন তাকে আর নেন নাই, আর অন্য 2 জন তারা আবার বয়সে ছোট। এই জন্যই মূলত এই আজিজ মিয়া এবং আলিম মিয়াকে নিয়ে সেই মেলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যেতে যেতে প্রায় দুপুর হয়ে যায়। তখন হেঁটেই যেত সবাই। 7-8 কিলোমিটারের রাস্তা ছিল সেই সিন্দুরমতি মেলায় যাওয়ার জন্য। মানে ওনাদের ওই গ্রাম থেকে যে ওই মেলায় যাবেন পথটা এতটা দূরত্ব ছিল আর কি। ওই মেলার একদম মাঝখান সেখানে কিন্তু ওই বিশাল পুকুরটা, 1 বা 1.5 একর জায়গা নিয়ে এই পুকুরটা। আর পুকুরের চারদিকে বড় বড় রাস্তা। এই রাস্তার চারপাশ দিয়েই মেলা বসে, অনেক ভিড় হয়, দূর দূরান্ত থেকে লোকজন আসে, যেহেতু অনেক বছরের পুরনো মেলা। পুকুরের চারদিকে বেশ কিছু বটগাছও রয়েছে, বটগাছগুলো বেশ পুরনো। তো তারা মেলায় গিয়েছেন, ঘোরাঘুরি করেন, টুকটাক খাবার খায়, কিছু কেনাকাটা করে। হঠাৎ ভেরু মিয়া লক্ষ্য করেন যে আজিজ মিয়া তাদের সাথে নাই। ভেরু মিয়া ভাবে হায় হায় বাচ্চা কই গেল, এত ভিড়ে এই বাচ্চা খুঁজবো কীভাবে। তো তিনি কি করেছেন, আলিম মিয়াকে এক সাইডে একটি বটগাছের নিচে রেখে বলেন যে আলিম তুই এখানেই থাক, আমি খুঁজে দেখি আজিজ গেল কই। কিছুক্ষণ পর তার বাবা আজিজ মিয়াকে খুঁজেও পান। তিনি আজিজ মিয়াকে নিয়ে সেই বটগাছের কাছে আসেন, কিন্তু এখন দেখা যায় আলিম মিয়া নেই। ওখানে চতুর্দিকে 4 থেকে 5টি বটগাছ ছিল, কিন্তু পুকুরের কোনায় কোনায় একটি করে। তিনি ভাবলেন হয়তোবা অন্য বটগাছের নিচে রেখে গেছেন, বুঝতে পারেন নাই যে আসলে এইটাই সেই বটগাছ কিনা, দেখি অন্য বটগাছের নিচে যাই। তো উনি অন্য বটগাছের কাছে যান। সেখানে গিয়েও আলিম মিয়াকে উনি আর খুঁজে পান না। তিনি ভাবেন কেউ ছেলেকে লোভ দিয়ে আবার নিয়ে গেল নাকি, কারণ ওই সময় নাকি ছেলে ধরা অনেক ছিল। ওনাদের এলাকায় এই টাইপের লোকদেরকে ছাওয়া ধরা বলা হয় আর কি। তো তিনি সবগুলো এই বটগাছের নিচে খোঁজেন, যখন দেখা গেল নাই, এরপর মেলায়ও খুঁজতে থাকেন, কিন্তু না, কোনোভাবেই উনি এই আলিম মিয়াকে আর খুঁজে পান না। কি করবেন, এদিকে মেলার লোকজনও কমে আসছে। উনি কিছু মানুষের ভিড় দেখতে পান একটা জায়গায় দূর থেকেই। উনি সেখানে যান। ওই জায়গাতে বাঁশঝাড়ের মতো একটা জায়গা ছিল আর কি, ওখানে কিছু লোকজন জটলা করে দাঁড়িয়ে আছে। তো উনি ওই জায়গায় ওই আজিজ মিয়াকে নিয়েই গিয়েছেন।
গিয়ে দেখেন যে এই আলিম মিয়া ওই বাঁশঝাড়ের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছে। মূলত এক লোক সেই দিকটাতে গিয়েছিলেন তার একটা জরুরত স্বার্থে, জল বিয়োগ করার জন্য গিয়েছিলেন। তো ওখানে যেই ঝোপঝাড় বাঁশবাগান এরকম আছে, যায় এখনও ওরকমই প্রায় আছে বলতে হবে। তো তিনি মূলত ওই লোকের মানে ওই লোকটা ওইখানে গিয়ে দেখেন যে এরকম একটা ছেলে পড়ে আছে। এরপর উনি চিৎকার চেঁচামেচি করেন, লোকজন চলে আসে। তো ওই কারণেই ওখানে ওই জটলাটা হয়েছে। তো যাই হোক, ভেরু মিয়া ওখানে গিয়ে দেখেন যে তার ছেলে এটা। তো উনি ছেলেটাকে কোলে করেন। এখন যেহেতু 7-8 কিলোমিটার পথ, এইভাবে কোলে করে পায়ে হেঁটে আসাটাও বেশ কষ্ট এবং তাড়াতাড়ি বাড়িতে ফেরার আসারও একটা ব্যাপার ছিল। তো উনি ওই সময় একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে আজিজ মিয়া, তারপর ভেরু মিয়া, আলিম মিয়া, এই 3 জন ফেরত আসেন। আলিম মিয়ার তো অচেতন অবস্থা, তখন ছোট মানুষ। বাড়িতে ফিরে আলিম মিয়াকে জ্ঞান ফেরানোর চেষ্টা ওনারা করেন। তারা খেয়াল করেন এই আলিম মিয়ার গালে থাপ্পড়ের একটা দাগ এবং গালটা ফুলে লাল হয়ে আছে। তো যাই হোক, কিছুক্ষণ পর ঠিকঠাক মতো আলিম মিয়ার জ্ঞানও ফেরে, ঝাড়ফুঁকও করতে হয় নাই, জ্ঞান এমনিতেই ফেরত আসে। আলিম মিয়াকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। তা আলিম মিয়া বলেন যে আমি তো এই জল বিয়োগ করার জন্য ওই বাঁশঝাড়ের ঝোপের কাছে যাই, জল বিয়োগ করিও, হঠাৎ করে কে যেন আমাকে একটা থাপ্পড় মারে, এরপর আমি আর কিছু বলতে পারি না। মূলত এই কথা শোনার পর এই ভেরু মিয়া এক ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া এনে দেন। রাতের বেলা আলিম মিয়া ঘুমিয়ে আছে। হঠাৎ করে এই আলিম মিয়া সাপ সাপ বলতে বলতে ঘুম থেকে উঠে চিল্লাতে থাকে। তার বাবাও উঠে যায়। ভেরু মিয়া ও আলিম মিয়া এক খাটে ঘুমাতেন, আর ভেরু মিয়ার স্ত্রী বাকি 3 সন্তানকে নিয়ে আর এক খাটে ঘুমাতো। তাদের ঘর 2টা ছিল, কিন্তু এই একটা ঘর থেকে আর একটা ঘরের ভিতরে ঢোকার আবার রাস্তা ছিল। তো ভেরু মিয়া উঠে জিজ্ঞেস করে যে হয়েছেটা কি। তো আলিম মিয়া বলেন যে আব্বা, আমি স্বপ্নে একটা বড় লাল রঙের সাপ দেখেছি, সাপটা আমাকে তাড়া করছে। ভেরু মিয়া বলেন আরে এসব কিছু না, ঘুমাও। রাতটা ওভাবে পার হয়ে যায়, সবাই আবার ঘুমিয়ে পড়েন। পরের দিন থেকে আলিম মিয়ার খুব জ্বর। সকালবেলা এক ডাক্তারকে নিয়ে আসা হয়, উনি গ্রাম্য ডাক্তার ছিলেন, উনি কিছু ওষুধ দিয়ে যান। তো সেদিন দুপুরবেলা সবাই তো বাইরে কাজ করছে, আর জ্বরে কাতরাচ্ছিল যেহেতু এই আলিম মিয়া তার ঘরে আছে, ঘুমাচ্ছিল ওই সময়। এই ভেরু মিয়া ওই ভর দুপুরবেলা ছেলের কি অবস্থা এইটা দেখার জন্য ছেলের ঘরে যখনই ঢুকেছেন, তখনই উনি দেখতে পান লাল রঙের একটা মোটা সাপ, 6 থেকে 7 হাত লম্বার মতো হবে আর কি। এই সাপটা আলিম মিয়ার শরীরের উপরে শুয়ে আছে। মনে হচ্ছে তাকে পেঁচানোর চেষ্টা করছে, তবে আক্রমণাত্মক মনে হচ্ছে না। এখন ছেলের গায়ের উপর এই রকমের একটা সাপ দেখে বাবা তো ভয় পাবেন, এটাই স্বাভাবিক। তো উনি কী করেছেন, দৌড়ে একটা লাঠি নিয়ে আসছেন। লাঠি দিয়ে এখন যদি ওনার ছেলের শরীরের উপর আঘাত করেন, সেই আঘাতটা তো ছেলের গায়েও লাগবে। এই জন্য কী করছেন, ওই লাঠির আগায় সাপটাকে ঢুকিয়ে সাপটাকে ছুঁড়ে দরজার বাইরে ফেলে দেন। একদম উঠোনে গিয়ে সাপটা পড়ে। এরপর উনি আর দেরি না করে হাতের ওই লাঠি দিয়ে ওই সাপটাকে সজোরে আঘাত করতে থাকেন। সাপটা উঠোনে পড়ে যাওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভেরু মিয়া পালানোর কোনো সুযোগ দেয়নি। পিটাতে পিটাতে সাপটাকে মেরেই ফেলেন। শুধু যে মেরে ফেলেছেন তা না, মারার পরও সাপটার মাথা থেতলে দেন, লেজও থেতলে দেন। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে সাপের মাথাটা থেতলে দিতে হয়, তা না হলে সেটা আবার জীবিত হয়ে যায়। আবার শুধু মাথা থেতলে দিলে হয় না, লেজটাও থেতলে দিতে হয়, এরকম অনেকের মধ্যে একটা ধারণা আছে। মূলত ওই ধারণা থেকে উনি এই কাজটি করেন। তারপর আশেপাশের বাড়ি থেকে লোকজন আসে, তাদেরকে দেখেন এই দেখো এরকম একটা সাপ ঘরে ঢুকছিল, আলিম মিয়ার শরীরের উপরে উঠছিল, এই যে আমি তো এরকম করছি। এই বলে রাগে ওই ভেরু মিয়া সেই মরা সাপটিকে আবারও পেটাতে থাকেন। তো লোকজন বলে আরে ভেরু মিয়া থামো থামো, এটা কি করলাম, ভর দুপুরবেলা এরকম একটা সাপ মারলা, আগে কখনো এই লাল রঙের সাপ তুমি দেখছো? এইটা যদি জিনপরি হয় তাহলে তো সর্বনাশ। এ কথা শোনার পর ভেরু মিয়া বলেন ভর দুপুরবেলা হয়েছে তাতে কি হয়েছে, ওকে কি আমি রেখে দিয়ে বিকেলবেলা আবার সন্ধ্যার পরে মারবো নাকি? আমার ছেলের শরীরের উপরে উঠছে, যদি কামড় দিত আমি কি এটা দেখে দেখে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর দেখে দেখে মজা নিব? এটা কি হইতে পারে নাকি? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করছি। এরপর উনি কী করেন, ওই সাপটিকে
পাশে যে নদী রয়েছে তিস্তা নদী সেখানে ফেলে দেন। ওই রাতে এই ভেরু মিয়া একটা স্বপ্ন দেখেন যে অনেকগুলো সাপ আলিম মিয়াকে পেঁচিয়ে ধরে আছে, আর দুইটা বড় বড় বিশাল দেহী সাপ ভেরু মিয়াকে বলছে, আরে ভেরু মিয়া, কাজটা কি ঠিক করলি? আমার বুকের ধন খালি করে দিলি? তোরও তো বাচ্চা কাচ্চা আছে। আমার বাচ্চা তো তোর বাচ্চার ক্ষতি করতে আসে নাই, শুধু দেখতে আসছিল। তুই এরকম একটা কাজ করতে পারলি? এবার দেখ আমরা কি করি, তোদের কাউকে আমরা ছাড়বো না। এরকম আরও কিছু কথা বলে। এরপর ভেরু মিয়ার ঘুম ভেঙে যায়। উনি ভাবলেন হয়তো আজ এত বড় একটা সাপ মেরেছেন, অনেকে অনেক কথা বলেছেন জিনপরি হয় কিনা, এই জন্য হয়তো ভুলভাল দেখেছেন আর কি। তারপর উনি আবারও ঘুমিয়ে পড়েন। এভাবে কেটে যায় 2-3 দিন। একদিন রাত্রে এই ভেরু মিয়া ঘুমিয়ে আছেন, হঠাৎ করে সাপের হিস হিস শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি তো ভয় পেয়ে উঠে বসেন, ভাবলেন যে ঘরে সাপ ঢুকলো নাকি। তো উনি বুঝতে পারলেন যে ঘরের বাইরে বেড়ার ওপাশে সাপের হিস হিস আওয়াজ আসছে। উনি উঠে হারিকেনের আলোটা বাড়িয়ে হাতে একটি লাঠি নিয়ে বের হন, কিন্তু আশেপাশে উনি কিছুই দেখতে পান না। এভাবেই ওই রাতটা কেটে যায়। পরের দিন তিনি আর তার স্ত্রী উঠোনে কাজ করছিলেন, আর আলিম মিয়া ও আজিজ মিয়া তারা তাদের ভাইদের সাথে মাঠে খেলা করছিলেন। হঠাৎ আজিজ মিয়া দৌড়ে এসে বলতে থাকে, আব্বা তাড়াতাড়ি আসো, ভাইকে সাপে কেটেছে। ভেরু মিয়া দৌড়ে যান ছেলের কাছে, গিয়ে দেখেন এই আলিম মিয়া মাটিতে শুয়ে চিৎকার করে বলছে, ওরে মরে গেলাম রে, মরে গেলাম রে, আমার গা পুড়ে যাচ্ছে। তখন তাকে ধরাধরি করে তাড়াতাড়ি একজন ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, যিনি সাপে কাটা রোগীর চিকিৎসা করতেন, বিষ নামাতে পারবেন। তো তিনি ওই এলাকার এক নাম করা ওঝা ছিলেন আর কি, তার নাম ছিল আইনাল ফকির। তো তার কাছে নিয়ে গেলে উনি অনেকক্ষণ চেষ্টা করেন বিষ নামানোর জন্য, কিন্তু তিনি ব্যর্থ হন। তিনি বলেন, আমার জীবনে এমন রোগী দেখি নাই, আমি তো সাপের বিষ অনায়াসেই নামাতে পারি, সেই বিদ্যা আমার জানা আছে, কিন্তু একে তো কোনোভাবেই আমি ঠিক করতে পারছি না। তখন ওই আইনাল ফকির ওই যে আজিজ মিয়া তাকে জিজ্ঞেস করেন যে, এই এরা আসলে কি সাপে কাটছে, তুই দেখছিস? আলিম মিয়া তো ওই সময় ব্যথায় কান্না করছিল, খুব অস্থির অবস্থা তার। আজিজ মিয়া তো কিছু বলতে পারে না। ওই অবস্থাতেই আলিম মিয়া বলতে থাকে যে খেলতে খেলতে হঠাৎ করে নাকি একটু দূরের ধান ক্ষেতের মাঝে ঢুকে পড়ে, ওই যে চোর পুলিশ খেলা আর কি। তখন হয়েছে কি, হঠাৎ করে কোত্থেকে বড় একটা সাপ এসে কামড় দেয়, একটা লাল রঙের সাপ, এত বড় সাপ সে আগে কখনো দেখে নাই। এই কথা শোনার পর আইনাল ওঝা বলেন যে, ভেরু ভাই, আমার মনে হয় না এটা সাপে কাটা, যা সন্দেহ করছিলাম তাই। সাপে কাটা হলে আমি কিছু একটা ব্যবস্থা করতে পারতাম, এটা আমার কাজ হবে না, কারণ আমার কাজ হচ্ছে সাপে কাটা রুগীকে নিয়ে, আমি তো এরকম ঝাড়ফুঁক করি না। তুমি দ্রুত ভালো একটা হুজুর বা কবিরাজকে দেখিয়ে নাও, তা না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, সময় নষ্ট করো না। তো ওই দিন রাত্রে একজন কবিরাজকে নিয়ে আসা হলে তিনি বাড়িতে ঢোকার আগেই থেমে যান এবং বলেন যে, ভেরু ভাই আমাকে মাফ করবেন, এই কাজ আমার দ্বারা হবে না। এই বলে উনি একটু দেরি না করে ওখান থেকে চলে যান। এদিকে বিষের যন্ত্রণায় আলিম মিয়ার তো অবস্থা খারাপ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওই রাত্রেই আলিম মিয়া মারা যান। পরিবারে নেমে আসে শোকের ছায়া। আশেপাশের বিভিন্ন লোকজন বলতে থাকে, দেখছো ভেরু মিয়া কি হইল, সেদিন ওই সাপটা মারলা, আজ তোমার ছেলে মরল। বলছিলাম না যে এইভাবে ভর দুপুরে তোমার সাপটা মারা উচিত হয় নাই, আর ওই সাপটাও স্বাভাবিক সাপ ছিল না, এটা তো দেখেই বোঝা যায়। তুমি তো কথা শুনলাই না, উল্টা মৃত সাপটাকেও আরও কতবার আঘাত করলা, কাজটা তো ভালো হয় নাই। ভেরু মিয়া বুঝতে পারেন যে আসলেই কোনো একটা বিপদ উনি ডেকে এনেছেন। উনি কোনো কথা না বলে ওই সময় চুপ করে থাকেন, সকলের কথা শোনেন, কি করবেন, আসলে বলার তো কিছু নাই ওই সময় ওনার। এবার তিনি পরের দিন রাত্রে আর একটা স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে দেখেন আজিজ মিয়াকে অনেকগুলো সাপ জড়িয়ে রেখেছে, আর দুইটা বড় লাল সাপ বলছে, ভেরু মিয়া রে, এখনো আরো অনেক লাশ দেখা বাকি আছে তোর, তারপর তুই নিজেও লাশ হবি। এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখার পর আবারও তার ঘুম ভেঙে যায়। এবার তিনি আবারও শুনতে পান ঘরের বাইরে সাপের হিস হিস শব্দ। তিনি ভয়ে বিছানা থেকে নামারই সাহস পান না। এই সাপের হিস হিস শব্দের মধ্যেই তিনি কিছু কথা শুনতে পান। মনে হচ্ছে ওই হিস হিস শব্দের মাঝেই কেউ বলছে,
মরবি মরবি, সবাই মরবি। এরপর আর কোনো শব্দ শুনতে পান না। এইভাবেই সেই রাতটা শেষ হয়ে যায়। পরের দিনের কথা, তার স্ত্রী সন্ধ্যাবেলায় রান্নাঘরে রান্না করছিলেন। সাধারণত গ্রামে দেখা যায় কি সন্ধ্যার আগেই রাতের রান্নাগুলো শেষ হয়ে যায়। তো ভাত যখন রান্না করেছেন, ভাত রান্না করার পর ভাতের যে মাড় বা ফ্যান বলি, এটা তো ফেলে দিতে হয়। তো একটা বিশেষ পদ্ধতিতে ভাতের মাড় বা ফ্যান আগে ঢালতে হয়, এরপরে সেই মাড় বা ফ্যানটা বাইরে ফেলে দিতে হয়। উনি তো ভাত রান্না করেছেন, একটা পাত্রে সেই ফ্যানগুলো ঢেলেছেন। তো ওই মাড়গুলো বা ফ্যানগুলো ফেলার জন্য উনি একটা জায়গা যাবেন আর কি, পাশে একটা খাদের মতো আছে, ওইখানে ফেলবেন। এমন সময় উনি দেখতে পান একটা মহিলা অবয়বের মতো, শাড়ি পরা, হাত পা সব কিছুই মানুষের মতো, কিন্তু ঠিক গলা থেকে মাথা পর্যন্ত সাপ ফণা ধরলে যেরকম চ্যাপ্টা হয়ে থাকে না, ওই রকম মাথা। এটা দেখে উনি ভয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যান। কি করতে হবে উনি বুঝতে পারেন না। উনি ভয়ে কি করছেন, তার হাতে যেই গরম ভাতের মাঠ ছিল সেটা ছুঁড়ে মারছে ওই অবয়বটার দিকে, আর জোরে চিৎকার দিচ্ছেন, এ রে কে কোথায় আসরে, তাড়াতাড়ি আসরে, কি একটা জিনিস এখানে দাঁড়ায় আছে। এই ভাতের গরম মার গিয়ে পড়েছে ওই অবয়বটার একদম মুখের উপরে। এরপরেই ওই অবয়বটা একটা চিৎকার দিয়ে উধাও হয়ে যায়। তো ভেরু মিয়ার স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এই ভেরু মিয়ার অন্য ভাইদের বাড়িও ছিল তো পাশাপাশি, তারাও ছুটে আসে, এসে জিজ্ঞেস করে কী হয়েছে। তখন ভেরু মিয়ার স্ত্রী সব কিছু খুলে বলেন। সেদিন রাত্রে ভেরু মিয়া একটা হাট করে, ওই হাটের নাম হলো ডাংরার হাট, ওই ডাংরার হাট করে বাসায় ফিরছিলেন। তো আগের রাস্তা ছিল নদীর পাড় দিয়ে। তিনি যখন নদীর পাড়ে এসে পড়েছেন, তিনি লক্ষ্য করেন তার সামনে একজন লোক হেঁটে যাচ্ছে। তিনি অন্ধকারের মধ্যেই সালাম দিলেন আর জিজ্ঞেস করলেন, কে ভাই ওখানে? তখন ওই লোকটি কোনো উত্তর দিল না, সালামের জবাবও দিল না। লোকটি হাঁটছে কিন্তু আগে আগে, ভেরু মিয়া পিছনে পিছনে। হঠাৎ করে কোথা থেকে যেন সাপের হিস হিস শব্দ ভেসে আসতে থাকে। ভেরু মিয়ার কাছে ওই সময় লাইট ছিল না, চাঁদের আলোতেই উনি পথ চলছিলেন। তবে চাঁদের আলো বেশ ভালো থাকায় ভেরু মিয়া ওই লোকটিকে স্পষ্টই দেখতে পাচ্ছিলেন। ভেরু মিয়া লক্ষ্য করেন লোকটির আকার মনে হচ্ছে ধীরে ধীরে বাড়ছে। এভাবে দেখতে দেখতে লোকটির আকার রাস্তার পাশে থাকা একটা মাঝারি সাইজের নারকেল গাছের সমান হয়ে গেছে। ভেরু মিয়া ভয়ে নিজের অজান্তেই চিৎকার দিয়ে ফেলেন। তখনই ওই লোকটি পেছন ফিরে তাকায়। ভেরু মিয়া দেখতে পেলেন লোকটির সারা শরীর মানুষের মতো, হাত পা সব কিছু মানুষের মতো, দেহ মানুষের মতো, কিন্তু গলা থেকে মাথা পর্যন্ত সাপ ফণা তুললে যেরকম হয় না, ওই রকম। ওই সময় ওই অবয়বটি হাসতে থাকে আর বলে, তুই আমার বুকের ধন কেড়ে নিয়েছিস, এবার যাবি কই রে ভেরু মিয়া? যখনই এটা বলেছে তখন ভেরু মিয়া কি করেছেন, ঘুরে উল্টো দিকে দৌড় দিয়েছেন আর চিৎকার দিয়ে আল্লাহর নাম নিচ্ছেন। ভেরু মিয়া কিন্তু বুঝতে পারছেন ওই অবয়বটা তার পেছন পেছন আসছিল, সেটাও দৌড়ে দৌড়ে আসছে। সে যে দৌড়ে দৌড়ে আসছে, ধূপধাপ শব্দ হচ্ছে মাটির উপরে, সেটা কিন্তু স্পষ্ট ভেরু মিয়ার কানে আসছিল। ভেরু মিয়া এটা দেখে তো আরও ভয় পেয়েছেন। তিনি তো প্রাণপণে দৌড়াতে থাকেন। নদীর পার, আশেপাশের লোকজনও কম, তার চিৎকার শোনার মতো আসলে কেউ নাই। দৌড়াতে দৌড়াতে হাতে থাকা বাজারের ব্যাগের সাথেই উনি হোঁচট খেয়ে পড়ে যান। আর অনেক স্পিডে দৌড়ানোর জন্য পড়ে গিয়ে তার পায়েও কিন্তু অনেক আঘাত পেয়েছিলেন উনি। তিনি যে উঠে আবার দৌড়াবেন তার শক্তি ছিল না। এবার ওই পিশাচটাও তার কাছে চলে এসেছে, ঠিক ওই একই অবয়বে। আবারও ভয়ঙ্কর একটা অট্টহাসি দিয়ে ওই অবয়বটা বলে যে, দেখলি দৌড়ে একে পার পালি, এখন তো ধরা পড়ে গেলি। এবার ভেরু মিয়া দেখেন সেই আগের মতো ওই যে মানুষের অবয়ব আর মাথার দিকটা সাপের মতো, বিষয়টা এরকম না। মনে হচ্ছে এটা ভয়ঙ্কর এক দানব আকৃতির কিছু একটা, সারা শরীরে লোম, চোখ দুটা আগুনের মতো, পায়ের নখগুলো অনেক বড় বড়। এবার ওই দানবটি আকারে আস্তে আস্তে ছোট হতে থাকে, একটা মানুষের আকৃতি ধারণ করবে এরকমটা মনে হচ্ছিল আর কি। ওই অবস্থাতেও ভেরু মিয়া হামাগুড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এরপর দানব খোপ করে তার এক পা চেপে ধরে, আবারও ভয়ঙ্করভাবে হাসতে থাকে। ভেরু মিয়া আসলে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করলেও সফল হয় না।
ওই অবয়বটি ভেরু মিয়ার পা ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে নদীর পাড়ের দিকে। ওই অবস্থাতে হয়েছিল কি, দুইজন লোক ওনারা আবার মাছ ধরতে আসছিলেন। ভেরু মিয়া তো চিৎকার করছিলেন যে কে কোথায় আসো, বাঁচাও বাঁচাও। ওই দুইজন লোক দূর থেকে বলে, এই ওখানে কে রে, কে ওখানে, কি হয়েছে? আর তখনই মূলত ওই অবয়বটি ভেরু মিয়াকে ছেড়ে দিয়ে চলে যায়। মূলত ওই সময় পানিতে চুবিয়ে ভেরু মিয়াকে মেরে ফেলতো, কিন্তু দূর থেকে ওই লোক দুটো চিৎকার চেঁচামেচি করছিল। তো পরবর্তীতে ভেরু মিয়া চিৎকার দিয়ে ওঠে যে ভাই এদিকে আসো, আমি বিপদে পড়ছি। তখন ওই দুটো লোক দ্রুত ভেরু মিয়ার কাছে চলে যায়, ভেরু মিয়াকে উদ্ধার করে। তখন মাছ ধরা কিছুটা স্থগিত রেখে ভেরু মিয়াকে ওই দুজন লোক বাসায় দিয়ে আসে। ওনার মতো মাছ ধরার জন্য আসছিলেন আর কি। তো ওই রাত্রে কিন্তু আর কোনো ঘটনা ঘটে নাই, ওই রাত্রের ঘটনা ওখানেই শেষ। পরের দিন ভেরু মিয়ার তৃতীয় ছেলে, মানে আর একটা ছেলে ছিল, তো এই ছেলেটার আসলে নামটা যে কি নির্দিষ্ট করে বলা মুশকিল। আমরা শুরুর দিকে নাম বলেছি, তো আসলে নাম ফিক্সড হওয়াটাও একটু মুশকিল, শুধু আজিজ মিয়া এবং আলিম মিয়ার নামটা ফিক্সড আর কি। তো যাই হোক, এই ছেলেটা কি করেছে যে পুকুর পাড়ে কিছু গাছ থাকে না, হেলানো থাকে পুকুর পাড়ের গাছ, আমরা দেখেছি যে বড়ই গাছ, তারপরে নারকেল গাছ, আম গাছ, জাম গাছ। দেখা যাচ্ছে কি যে আরবি যে একটা বর্ণ র, র, ঝা, দাল, রাল, তো এরকম আরবি র বর্ণের মতো কিন্তু অনেক গাছ থাকে, কিছুটা বেঁকে আবার উপরে উঠে যায়। পুকুর পাড়ে এই ধরনের গাছ অনেক দেখা যায়। তো এই ধরনের গাছে দেখা যায় কি যে বাচ্চারা উঠে ওই গাছের মাথায় উঠে লাফ দেয় পানির মধ্যে। তো এভাবে কিন্তু বেশ মজার খেলা, আমরাও ছোটোবেলায় খেলেছি। তো ওরাও ওইভাবে খেলছিল। ওই তৃতীয় যে ছেলেটা, সে মূলত ওই অন্য বন্ধুদের সাথে খেলছিল, তো এরকম লাফ দিচ্ছে, আবার উঠে আবার গাছে যায়, আবার লাফ দেয়। তো একজন লাফ দেওয়ার পর সে ওইখান থেকে না সরা পর্যন্ত আরেকজন লাফ দেয় না। আরেকজন লাফ দিলে তো ওর গায়ের উপর পড়তে পারে, পানির নিচে গায়ের উপর পড়লে তো আরেক ব্যথা পাবে সে, যে পানির নিচে আছে। তো ও লাফ দেওয়ার পর আরেকজন লাফ দেওয়ার জন্য রেডি হয়ে আছে, কিন্তু ওই ছেলে আর ওঠে না। চিন্তা করছে যে কী ব্যাপার, কী হলো, ওঠে না কেন, সরে না কেন এখান থেকে, নাকি মজা করছে। তো 1 মিনিট 2 মিনিট এরকম করতে করতে অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু পানি থেকে সে আর ওঠে না। 15 মিনিট পার হয়ে গেছে, 30 মিনিট পার হয়ে গেছে, কিন্তু সে আর ওঠেই না। এদিকে ওরাও কী করেছে, ওই জায়গায় গিয়ে, মানে যেখানে ঝাঁপ দিয়েছে ওখানে গিয়ে ওকে খোঁজার চেষ্টা করে, আশেপাশে খোঁজে, পায় না। এরপর চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, আশেপাশের মানুষজন সহ ভেরু মিয়াও তার স্ত্রীও পুকুর পরে আসে, শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। সকলেই খুঁজছিলেন। তাদের মধ্যে একজন বলে, এই মনে হয় কিছু একটা পাইছি রে। ওই জায়গায় দ্রুত অন্য লোকরা ছুটে যান তাকে হেল্প করতে। মূলত কাদার মধ্যে উনি কোনো কিছুর অস্তিত্ব টের পান। এরপর ডুব দিয়ে কাদার মধ্যে থেকে একটা মানুষের দেহ উঠানো হয়। সকলে চিন্তা করেছিলেন ছেলেটা মনে হয় বেঁচে আছে, তার পেট থেকে পানি বের করলে হয়তোবা সুস্থ হতে পারে। কিন্তু দেখা গেল ভেরু মিয়ার এই ছেলের পেটে আসলে কোনো পানিই নাই, সারা শরীর কাদায় মাখা, মারা গেছে ছেলেটি। মূলত এই বডিটা কাদার মধ্যেই পোতা ছিল। এই দৃশ্য দেখে ভেরু মিয়ার স্ত্রী তো সেন্সলেস হয়ে পড়েন। লাশ দাফন করা হয়। ভেরু মিয়া বলেন যে না, এভাবে আর চলতে দেয়া যায় না। সেদিন রাত্রেই এক কবিরাজকে আনা হয়। কবিরাজ বাড়ির ভেতরে ঢোকার আগেই বলেন যে আপনারা এই বাড়িতে আসেন কিভাবে, এই বাড়ি তো থাকারই যোগ্য না, ভাই আমাকে দিয়ে হবে না, আমি গেলাম। ভেরু মিয়া বলতে থাকেন, আরে ভাই কি হয়েছেন তো বললে তো যান। কবিরাজ এই কথাটা কোনো উত্তর না দিয়ে হন হন করে হেঁটে চলে যান। তো এরপর আরও অনেক কবিরাজকেও দেখানো হয়, কেউ বাড়িতে আসে না। এই মাসুদ রানার নানির বাড়ির এলাকায় এক ছেলে আছে যে নিজেকে কবিরাজ বলে দাবি করত, কেউ কেউ তাকে ভণ্ড বলতো। সেই ছেলেটার বয়সও কম ছিল, এই 16-17 বছর ছিল আর কি। তো সেই ছেলে বলতো যে তার সাথে একটা পরী আছে, তাকে দিয়ে সমস্যার সমাধান করে। তো সেই ছেলে হঠাৎ করে ভেরু মিয়াদের বাসায় আসে এবং বলতে থাকে, আমি আপনাদের বাসার সমস্যার সমাধান করে দিতে পারবো, আমাকে এত টাকা দিতে হবে। মানে কত টাকা চাইছিল সেটা জানা যায় না, তো বেশ ভালো অঙ্কের টাকাই চেয়েছিল আর কি। তো বাড়ির লোকজন তো খুশি, যাক এবার একজন তো পাওয়া গেল, ভণ্ড হোক যাই হোক। আগের ভালো কবিরাজগুলোও তো বাড়ির এই ত্রিসীমানায় ঢুকতে চায় নাই,
আর এ তো তাও আসছে, ঠিক আছে দেখি কি করতে পারে সে। তো ওই ছেলেটা একটা নামাজের পার্টি নিয়ে মেইন ঘরে প্রবেশ করে, ভেরু মিয়াদের যে মেইন ঘরটা, ভেতরে আর কেউ ছিল না। তো ছেলেটি কী করে, বিভিন্ন ধরনের মন্ত্র, এটা কি হিন্দি ভাষায় না আরবি ভাষায় এটা বুঝতেও পারে নাই, এটা যে কোরআনের আয়াত না এটা বুঝতে পেরেছিলেন, এতটুকু বুঝ তাদের ছিল। মানে সে তার মতো করে বিভিন্ন জিনিস আওড়াচ্ছে, জোরে জোরে পড়ছে। হঠাৎ ঘরের ভেতর থেকে ধস্তাধস্তির আওয়াজ পাওয়া যায়, বাইরের লোকজন সেটা শুনছে। ওই ঘরের ভিতরে ঢোকা নিষেধ ছিল, ছেলেটি নিষেধ করেছিল। এইভাবে 10 মিনিট চলার পর ছেলেটি চিল্লাতে থাকে, এ রে আমারে বাঁচাও, রে আমারে বাঁচাও, তাড়াতাড়ি আসো। তখন বাড়ির লোকজন ভেতরে ঢোকে, দরজাটা ভেতর থেকে লাগিয়ে রেখেছিল ওই ছেলেটা। তো দরজা ভেঙে ভিতরে ঢোকে, দেখা যায় যে ছেলেটা ছটফট করছে, জ্ঞান নাই বলে মনে হচ্ছে। তো তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, একটু সুস্থ করার চেষ্টা করা হয়। যখন কিছুটা সুস্থ হয়েছে, মানে জ্ঞান ফেরত এসেছে, কথা বলতে পারছে, তখন দেখা যায় ছেলেটা হাঁটতে পারছে না, আর কথাটাও জড়িয়ে যাচ্ছে। তো ওই ছেলেটার যে বাসা, সেই বাসায় তাকে রেখে আসা হয়। ওই সময় জানা যায় নাই যে ঘরের ভিতরে আসলে হয়েছিলটা কি। 2-3 দিন টুকটাক সমস্যা হয়েছিল বাড়ির আশেপাশে, মানে ভেনু মিয়াদের বাড়ির আশেপাশে সমস্যা হয়েছিল, যেটা অন্যান্য সময় হয়েছিল। তবে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তবে 2-3 রাত পর ঘটে আর একটা ঘটনা। এই ভেরু মিয়ার স্ত্রী রাতের বেলা গিয়েছেন ওয়াশরুমে। তো ওয়াশরুমটা ছিল বাসা থেকে উত্তর পাশে বাঁশঝাড়ে ঘেরা একটা জায়গায়, ওটা একটা ঝোপ জঙ্গলের মতো জায়গা। তো এখনও নাকি ওই যে ঝোপ জঙ্গলের মতো জায়গাটা এখনও ওরকমই আছে। তো যাই হোক, তো তিনি ওয়াশরুমে যাওয়ার পর ফ্রেশ হন। ফ্রেশ হওয়ার পর যখন ওয়াশরুম থেকে বের হয়েছেন, উনি হাতে একটা কুপি নিয়ে গিয়েছিলেন, মানে কুপি বাতি, ল্যাম্প বলি আমরা যেটা, বা ল্যাম্পও বলি অনেক এলাকায়। হঠাৎ করে কি হয়, তার এই কুপিটা নিভে যায়। আমাদের সামনে যদি কোনো আলো থাকে, হঠাৎ করেই যদি সেই আলোটা নিভে যায়, তখন কিন্তু সামনে আমাদের অনেকটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। যদিও বা চাঁদের আলো থাকে, তারপরেও কিন্তু অল্প কয়েক সেকেন্ডের জন্য আমরা কোনো কিছু দেখতে পাই না। এটার সায়েন্টিফিক ব্যাখ্যাই আছে। যেমন আমরা বাইরের রোদ থেকে যদি হঠাৎ করে ঘরে ঢুকি, ঘরটা যদি একটু অন্ধকারাচ্ছন্ন হয়, তখন কিন্তু আমাদের পুরো ঘরটাই মনে হয় যে একদম অমাবস্যার অন্ধকারের মতো। কিছুক্ষণ পর আস্তে আস্তে চোখে ওই বিষয়টা সহনীয় হয়ে যায়, তখন আমরা অনেক কিছু দেখতে পারি। তো ওরকমটাই হয় আর কি। হঠাৎ করে নিভে যাওয়ার পর উনি ওরকম কিছুক্ষণ দেখতে পাচ্ছেন না। তো উনি বাড়ির রাস্তা অনুমান করে হাঁটা দিয়েছেন বাড়ির দিকে। তো উনি 8 থেকে 10 মিনিট হেঁটেও বাড়ির দেখা আর পান না, কিন্তু তার ওয়াশরুম থেকে বাড়িতে ঢুকতে 30 সেকেন্ড লাগবে। এবার হঠাৎ করে পেছন থেকে এক মহিলার কণ্ঠ ভেসে আসে। তিনি পেছনের দিকে তাকিয়ে দেখেন, ওই যে সেদিন রান্না করার সময় একটা অবয়ব দেখেছিলেন, সেই অবয়বটা, মাথার অংশটা শুধু সাপের মতো, কিন্তু এই মাথার অংশের একটা জায়গা মনে হচ্ছে ঝলসানো, পুড়ে গেছে। এইটা উনি যখনই দেখেছেন, উনি দিয়েছেন এক দৌড়, উল্টো দিকে দৌড় দিয়েছেন। আসলে উনি যে একটা গোলক ধাঁধায় পড়ে গেছেন, এটা তখনও বোঝেন নাই। যখন বুঝতে পারলেন, তখন তো অনেক দেরি হয়ে গেছে। উনি যখনই উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছেন, উনি যেদিকেই দৌড় দিয়ে যান, হঠাৎ করেই ওই অবয়বটা তার সামনে এসে পড়ে। আবার ওইখান থেকে ঘুরে অন্যদিকে দৌড় দেন, সেখানে ওই অবয়বটা সামনে এসে পড়ে। তার বাড়ি থেকে যে উনি কতটুকু দূরে আছেন, এটা উনি বুঝতে পারছিলেন না। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াচ্ছিলেন, কিন্তু দৌড়ে লাভ হয় না, বারবার ওই অবয়বটা সামনে এসে পড়ে। একটা পর্যায়ে ওই অবয়বটি ভেরু মিয়ার স্ত্রীর চুলোর মুঠি ধরে শূন্যে তুলে ফেলে। আবার ওইদিকে এই ভেরু মিয়া দেখেন যে তার স্ত্রী অনেকক্ষণ হলেও ওয়াশরুমে গেছে, এখনও আসে না। এমনিতে তো বাসায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো উনি কী করেছেন, হারিকেনটা নিয়ে খোঁজার জন্য বের হয়েছেন। দেখলেন যে ওয়াশরুমেও সে নাই, ওয়াশরুমের দরজা খোলা, কোথায় গেল? সন্দেহ লাগে ওনার মনের মধ্যে। উনি আশেপাশে খুঁজতে খুঁজতে মোটামুটি বাড়ি থেকে 4-5 মিনিট দূরের রাস্তায় গিয়েছেন। তো ওইখানে যাওয়ার পর ধুপ করে একটা শব্দ উনি পান, মনে হলো উপর থেকে কিছু একটা পড়লো। তো কি পড়লো, ওই দিকটাতে যখন উনি গিয়েছেন ওই শব্দের উৎসটাকে ফাইন্ড আউট করে, তখন উনি ওইদিকে গিয়ে দেখেন তার স্ত্রী মাটির উপর পড়ে আছে। তো ভেরু মিয়া তো ধরাধরি করে তাকে বাসায় নিয়ে আসেন। ভেরু মিয়ার স্ত্রী যে সেন্সলেস হয়ে গিয়েছিলেন, বিষয়টা এরকম না, তার জ্ঞান ছিল।
বাসায় আসার পর তার স্ত্রী সব কথা খুলে বলেন। এর পরের দিন কিন্তু আর একজন হুজুরকে নিয়ে আসা হয়। সেই হুজুর বেশ নাম করা, উনি বাসার চারদিকে ঘুরে দেখলেন, কিন্তু ওই বাঁশঝাড়ের দিকে গেলেন না। কেন উনি ওখান থেকে ফেরত আসলেন? হুজুর বললেন যে আমি আপনাদের বাসায় 3 দিন থাকতে চাই, আপনারা অনুমতি দিলে। হুজুরের থাকার ব্যবস্থা করা হলো। হুজুর রাতের বেলা আসনের মতো করে বসে গেলেন অজু করে, এরপর বিড়বিড় করে কার সাথে যেন কথা বলতে লাগলেন। তো আনুমানিক 30 মিনিট, আধা ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম একটা সময় এরকম করেছিলেন আর কি। তো এরপর উনি কথাবার্তা থামিয়ে দেন। তো ওই রাত্রে উনি কাউকে আর কিছু বলেন না যে আসলে ব্যাপারটা কি। পরের দিন বাসার সবাইকে দিলেন এক ভয়ঙ্কর তথ্য। হুজুর বলা শুরু করলেন যে এই যেই জিনেদের উৎপাত এখানে শুরু হয়েছে, এরা আসলে ভিন্ন ধর্মী জিন। অন্যান্য জিন থেকে এদের রাগ একটু বেশি। এরা অধিকাংশ সময় সাপের রূপ ধরে ঘোরাঘুরি করে। এরা মানুষের কোনো ক্ষতি করে না সরাসরি, যদি না মানুষ তাদেরকে আগে ক্ষতি করে। আর যদি তাদের কাউকে একবার ক্ষতি করে বসে, তাহলে এদের ধর্মই হচ্ছে যে ওর বংশকে একদম নির্বংশ করে দেয়া, পুরো পরিবারকে সাফ করে দেয়া। এরা অনেক হিংস্র হলেও এরা শান্ত থাকতেই ভালোবাসে, বড় কোনো ক্ষতি না করলে এরা কিছুই করে না। আর এই যে বাঁশঝাড়, এই বাঁশঝাড়ে এই জিনগুলো এসে এখন থাকা শুরু করেছে। তো হুজুর বলেন এই কারণে আমি বাঁশঝাড়ের দিকটাতে যাই নাই। ওই হুজুর বলেন যে কোনো কবিরাজ এখানে আসা মাত্রই বুঝতে পারে এখানে ভয়ঙ্কর এক ধরনের জিনের অবস্থান রয়েছে, এই জন্য ভয়ে তারা ঢোকেই নাই। হুজুর বলেন যে আমিও ভয় পেয়েছিলাম, তবে আপনাদের বাসায় ঢুকতে ভয় পাই নাই, ওই বাঁশঝাড়ের দিকটাতে যেতে ভয় পেয়েছি, এই জন্য আমি ওই দিকটাতে যাই নাই। হুজুর আরও বলেন যে যেদিন ভেরু মিয়া তার ছেলেকে ওই মেলায় নিয়ে গিয়েছেন, সেই দিন ওই ভেরু মিয়া ছেলেকে আবার রেখে যে আজিজ মিয়াকে খুঁজতে গিয়েছেন, এই ছেলে মানে আলিম মিয়া সে জল বিয়োগ করার জন্য ওই পাশের বাঁশঝাড়ে গিয়েছেন। ওখানে ছিল এক জিন রাজার পুরো পরিবার এবং তার অধীনে থাকা কিছু জিন। মূলত ওইখানে তারা থাকে না, ওইটা তাদের চলাচলের পথ, কোনো একটা জায়গায় গিয়েছিল, ওইখানে কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়েছিল। তো জিন রাজা তার পরিবার সহ ওখানে ছিল। এখন ওই দিক দিয়ে যে বের হবে, ওইখানে এই আলিম মিয়া ছিল দাঁড়িয়ে। ওই দিক দিয়ে যদি আলিম মিয়াকে ক্রস করে তারা চলে যেত, তাহলে আলিম মিয়ার ক্ষতি হতে পারত। এই জন্য এই জিন রাজা এবং তার সাথে অন্য যারা ছিলেন তাদেরকে বলে যে এখানে একটু দাঁড়াই, ছেলেটা চলে যাক, তারপর আমরা বের হই। আমরা বের হয়ে ছেলেটার ক্ষতি হতে পারে, অযথা ওর ক্ষতি করে লাভটা কি। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ছেলেটা ওখান থেকে সরে না, মানে আলিম মিয়া ওখান থেকে সরছে না। আলিম মিয়া হয়তো ওখানে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল। তো এরই মধ্যে কি হয়েছে, আলিম মিয়া ওখানে জল বিয়োগ করেছে। আর জল বিয়োগ করতে যখন সে শুরু করেছে, তখন এই নাপাক জিনিস হঠাৎ করে এসে এই জিনের রাজার শরীরে লেগেছে। তখনই রাজা কি করেছে, একটা থাপ্পড় মেরেছে। উদ্দেশ্য ছিল আলিম মিয়া যেন ওখান থেকে চলে যায়। থাপ্পড় মেরে যে ওকে মেরে ফেলবে বিষয়টা এরকম না, ছোট মানুষ ভুল করে ফেলছে। এখন আলিম মিয়া হয়েছে কি, থাপ্পড় খাওয়ার পরেই ওইখানে অজ্ঞান হয়ে গেছে। এখন লোকজন না এসে ওকে না সরালে একটু সমস্যাই হয়ে যাচ্ছে, কারণ তখন তো দিনের বেলাতে এইভাবে জিনেরা সরাসরি কাজ করতে পারে না, তাদেরও কিছু বাধ্যবাধকতা রয়েছে। এই জন্য ওরাও একটু অপেক্ষা করছিল। তবে জিনের রাজাকে অন্য যারা ছিলেন আর কি, ওই তার যেই অন্য অনুসারী যারা, তারা বলছিলেন যে রাজামশাই, এই ছেলেটার বিচার আমরা পরে করি, একে আমাদের দেশে নিয়ে গিয়ে বিচার করব। ওর একটা শাস্তি হওয়ার দরকার, ছেলেটা খুব দুষ্টু, ও ভবিষ্যতে এরকম আরও অনেক এই টাইপের কাজ করবে যদি একটু শাস্তি আমরা না দিই। তখন জিনের রাজা সম্মতি দেন, আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাবে পরে, আগে আমরা এখান থেকে চলে যাই। এর মধ্যে বাদ সেধে বসে জিনের রাজার মেয়ে। সে বলে যে বাবা, ও তো ছোট মানুষ, এটা করে ফেলছে, আমরা যদি এইভাবে সবসময় এরকম চিন্তা করি তাহলে কি আমরাও চলতে পারবো? ছোট মানুষ ওরা মাফ করে দাও, ওরা কিছু বললো না।
যা হওয়ার হয়েছে, থাপ্পড় তো মারছই, ওর আর বিচার টিচার করার দরকার নাই। তখন মেয়ের কথা শুনে জিনেরা রাজি হন, যা ঠিক আছে, যা, এই ঝামেলা এখানে শেষ করে দিলাম, ওর আর কিছু হবে না। এরপরে কি হয়েছে, জিনেরা তাদের মতো করে ওখান থেকে চলে গেছে। যেই ঘটনাটা হয়ে গেল, এই ঘটনার পরদিন দুপুরবেলা নাকি ওই যে জিনের রাজার মেয়ে, সে এই আলিম মিয়াকে দেখতে আসছে, যে তার বাবা ছেলেটাকে থাপ্পড় মারলো, ওকে সুস্থ আছে কি না, না কি অবস্থা, এইটা দেখার জন্য সে আসছে। আর ওই নারী জিনটা, মানে ওই বাচ্চা যেই মেয়ে জিনটা, ওর তো বয়স ছিল কম, তো ও যে আসলে সাপের রূপ ধরে আসছে, ও নিজেও বুঝতে পারে নাই যে ওর এই রূপে মানুষ দেখতে পারবে। তো সে ওই আলিম মিয়াকে মূলত দেখতে আসছে যে ও সুস্থ আছে কিনা। আর ওই সময় হয়েছে কি, এই ভেরু মিয়া ঘরে ঢুকে পড়ছে। ভেরু মিয়া ঘরে ঢোকার পরপরই এই জিনটা, সে আর অদৃশ্য হতে পারে নাই, তার রূপও পরিবর্তন করতে পারে নাই। আর তখন যে ঘটনাটা ঘটেছে, ভেরু মিয়া এই সাপটাকে মেরে ফেলেছে। যেহেতু ওই জিনটা ভালো নিয়েতেই আসছিল, মানুষ তো আসলে বুঝতে পারে নাই। যখন তাকে হত্যা করা হলো, হত্যা করার পর এই রাজা এবং তার স্ত্রী, তারা তো খুব ক্ষিপ্ত হয়ে গেল স্বাভাবিকভাবেই। তো রাজা বলতেছেন তার স্ত্রীকে যে, দেখো তোমার মেয়ে এই ছেলেটাকে বাঁচানোর জন্য আমাকে বললো, ওরা মাফও করে দিলাম, কিন্তু কি হইলো, তোমার মেয়ে ও সুস্থ আছে কিনা সেটা দেখতে গেছে, দেখো নিজের জীবনটা হারাইলো। আর এরাও একটা বারের জন্য বুঝতে পারলো না যে এরকমের সাপ সচরাচর হয় না। ওরা বড় একটা অপরাধ করছে, এটা ভুল না, এটা অপরাধ, এর শাস্তি অবশ্যই আমি দেব। তো এরপরে কি হয়, আলিম মিয়াকে হত্যা করা হয়, এরপর আর একটা ছেলেকে মেরে ফেলে। এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছিল, এই যে একটা নারী অবয়বের মতো, যার মাথাটা সাপের মতো, সে আসছিল। মূলত এই অবয়বটা ছিল হচ্ছে এই জিন রাজার স্ত্রী। সেও আসলে চাইছিল না যে এইভাবে আরও বেশি হত্যাকাণ্ড হোক, কিন্তু এখানে একটা ব্যাপার ঘটে গেছে, সেটা হচ্ছে যে জিনেদের পরিবারের কোনো সদস্যকে যদি হত্যা করা হয়, তাহলে জিনেদের একটা নিয়ম রয়েছে, কোনো কিছু ত্যাগ করতে হয়, কোনো কিছু দিতে হয়। মুসলিম জিনেরা সাধারণত মানুষদেরকে খাইয়ে দিতে বলেন, অনেক সময় হিন্দু জিনেরাও খাইয়ে দিতে বলেন, ক্ষেত্র বিশেষে ভিন্ন ধর্মী কিছু করতে বলেন। মূলত এইটা বলার জন্যই নাকি সে আসছিল। কিন্তু সমস্যা হয় কি, সে যখনই আসছে, আসার সাথে সাথেই তার মুখমণ্ডল যেটা সাপের মতো, এই আকৃতিতে কোনো কারণেই হোক এই ভেরু মিয়ার স্ত্রী দেখে ফেলেছে। আর তখন তার হাতে থাকা গরম ভাতের মার নিজের অজান্তেই ভয় পেয়ে ওই দিকে ছুঁড়ে মেরেছে, যার ফলে কি হয়েছে, তার মুখের একটা অংশ ঝলসে গেছে। তো সে মূলত আসছিল এটা বলার জন্য যে তোরা এই কাজটা কর, এই সমস্যার এখানে সমাধান হয়ে যাক। যখন এই ঘটনাটা ঘটলো, তখন তো আসলে পরিস্থিতি আরও জটিল হয়ে গেল। এরপর থেকে এই যে সমস্যাগুলো চলছে, তো হুজুর এই তথ্যগুলো দেন এবং বলেন যে আচ্ছা দেখি কিভাবে এটা সমাধান করা যায়। তখন হুজুর বলেন যে আর একটা উপায় আছে, আমি দেখি যে এই পদ্ধতিতে কাজটা করা যায় কি না। তখন হুজুর ভেরু মিয়াকে সামনে রেখেই একটা চিঠি লেখেন এবং বলেন যে গভীর রাত্রে এই পথ দিয়ে একজন জিনের সর্দার যান, তিনি খুব শক্তিশালী মুসলিম জিন, উনি পালকিতে চলে যান। তো ভেরু মিয়া, তুমি রাতের বেলা ওখানে দাঁড়াবা, যখন দেখবা একটা পালকি চলে যাচ্ছে তুমি সালাম দিবা, তখন পালকিটা থেমে যাবে। তখন তোমাকে জিজ্ঞেস করবে কেন থামানো হয়েছে, তখন তুমি সাহস করে এগিয়ে গিয়ে এই চিঠিটা দিবা। আর আমি তখন আড়ালে থাকবো, সামনে যেতে পারবো না, এটা একটা নিয়ম। তো সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়। ওই রাত্রেই তাহাজ্জুদের সময়, তখনও ফজর আজান দেয় নাই, তখন একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু হুজুর এবং ভেরু মিয়া দাঁড়িয়ে আছেন। কিছু সময় পর দেখা যায় যে দূরে পালকির মতো কিছু একটা আসছে, তবে পালকিটা শূন্যে ভেসে আসছে, পালকিটা কারা বহন করে নিয়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছে না। তখন হুজুর বলেন যে আমি দ্রুত একটা গাছের আড়ালে চলে যাচ্ছি, বাকি কাজটা তোমাকেই করতে হবে। হুজুর আড়ালে চলে যান যদিও, এবং আড়ালে থেকে দেখছিলেন। ওই পালকিটা যখন কাছাকাছি চলে আসে, ভেরু মিয়া সালাম দেন, সাথে সাথে পালকিটা থেমে যায়।
এবং ভিতর থেকে খুব মোলায়েম কণ্ঠেই বলে ওঠে যে সালামের উত্তর দিয়ে যে আপনি কেন আমাকে থামিয়েছেন বলেন। তখন ভেরু মিয়া সামনে এগিয়ে গিয়ে ওই চিঠিটা ধরেন। ওই পালকের ভেতর থেকে শুধু একটা হাতের একটা অগ্রভাগ বের হয়ে চিঠিটা নেয়। মনে হলো যে চিঠিটা ভেতর থেকে পড়ার পর তখন ভেতর থেকে বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, আপনারা যান, বাড়িতে চলে যান, কালকে রাতের বেলা আমি আপনার বাড়ির বাঁশবাগানে আসব, তারপর দেখি বাকিটা কি করা যায়। এখনই কথা দিতে পারছি না, এখানে যেহেতু হত্যাকাণ্ড হয়ে গেছে এই সমস্যাগুলো খুব জটিল হয়, এগুলো সাধারণত সমঝোতার মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করতে হয়, অন্য কোনোভাবে সমস্যার সমাধানগুলো করতে গেলে ঝামেলা হয়। আপনি চলে যান, বাকিটা ইনশাল্লাহ আগামীকাল দেখা যাবে। তো এরপরে ভেরু মিয়া ওখান থেকে সরে চলে আসেন। ওই পালকিটাও এইভাবে চলতে থাকে, আবার একটা জায়গায় গিয়ে অদৃশ্য হয়ে যায়। তো যখন এই কথাগুলো আবার ভেরু মিয়া ওই হুজুরকে বলেন যে এই ঘটনা, তখন বলেন আচ্ছা ঠিক আছে, আগামীকাল রাতের বেলা আমরা ওই বাদশাহের ওখানে যাব, দেখি কি হয়। তো ওই রাতটা ওভাবে কেটে যায়। পরের দিন অপেক্ষা আছেন কখন রাত হবে। রাত তখন গভীর, আনুমানিক 12টা 1টারও বেশি। গ্রামে রাত 12টা 1টা মানে তো অনেক রাত, বিশেষ করে ওই সময়ের প্রেক্ষাপটে 50-এর দশক, তখন তো ওখানে বিদ্যুৎও আসে নাই। অনেক রাত ওনারা অপেক্ষা করছেন। হঠাৎ করেই দেখা যায় যে একজন খুব সুঠাম দেখি জুব্বা পরিহিত একটা লোক, মনে হচ্ছে তার শরীর থেকে নূর বা আলো ছড়াচ্ছে, এবং তার সাথে একই রকম আরও 9-10 জন আছে। তো তারা হেঁটে হেঁটেই আসছে, মনে হচ্ছে মাটির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। তো ওনারা কাছাকাছি আসতেই হুজুর এবং ভেরু মিয়া দুজনই তাদেরকে সালাম দেন। হুজুর বলে দিয়েছিলেন ইনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আপনি গত রাত্রে পালকিতে চিঠি দিয়েছিলেন, উনি আসছে তার কথা অনুযায়ী। তো হুজুর যখন এই দুইজনকে দেখেছেন, মানে ওই জিনের যিনি সর্দার যখন এই দুইজনকে দেখেছেন, তখন তাদেরকে ওখানেই থাকতে বলেন ইশারা করে যে আপনারা ওখানেই দাঁড়িয়ে থাকেন। এরপর কি হয়, হুজুর তো আর ভেরু মিয়া দুজন ওইখানে দাঁড়িয়ে থাকেন। আর ওই জিনের সর্দার কি করেছে, তার পাশে দুইজন তার অনুগত জিন কিছু একটা বলার পর কি করলো, ওই দুইজন জিন হাঁটতে হাঁটতে বাসার ভেতরে চলে গেল। যাওয়ার পর মোটামুটি 30 সেকেন্ড বা 1 মিনিট এরকম হবে। এরপর তারা দুইজন আবার ফেরত আসলো। আসার পরে ওই জিনের সর্দারের পেছনে দাঁড়ালো। এরপর মনে হলো বাসারের ভেতর থেকে কোন একটা শব্দ আসছে। শব্দ মানে কেউ হেঁটে আসলে বা এরকম হলে যেরকম শব্দ হয় এরকম। তো দেখা গেল যে সত্যি এরকম আরও 9-10 জন আবার ওই বাসারের ভেতর থেকে আসছে, তবে তাদের চেহারা এরকম নুরানি না, এরকম না, তবে কিছুটা ভয়ঙ্কর। খুব যে ভয়ঙ্কর তা না, মনে হচ্ছে মানুষের অবয়বই, কিন্তু কিছুটা ভয়ঙ্কর। হঠাৎ করে কেউ দেখলে ভয় পাবে, কিন্তু ভয়েতে মারা যাবে বিষয়টা এরকম না। তো তারা যখন আসে একে অপরের সাথে কুশল বিনিময় করে, জিনের সর্দার কুশল বিনিময় করে। হুজুর আবার ভেরু মিয়াকে বলেন এই যে দেখেন, এইটাই হচ্ছে সেই জিনটা যার মেয়েকে আপনি মেরে ফেলছেন, এই হচ্ছে তার গোত্রের সর্দার বা তার গোত্রের রাজা। তো একে অন্যের সাথে কুশল বিনিময় করছে, কী কথা হচ্ছে এটা কিন্তু ওই হুজুর এবং ভেরু মিয়া শুনতে পাচ্ছেন। তো ওই মুসলিম জিনের সর্দার তিনি ওই হিন্দু জিনের ওই সর্দারকে বলছেন বা রাজাকে বলছেন যে আসলে একটা ঘটনা তো ঘটে গেছে, যেহেতু তার পরিবারের 2 জন সদস্যকে তারা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে, তা আপনি এই বিষয়টা সমঝোতায় চলে আসুন। এদিকে বলে যে না, ওই ইচ্ছা করে কাজটা করছে, ও ভুল করে করলে আমি মাফ করে দিতাম বা সমঝোতায় আসতে পারতাম। আমার ওয়াইফ গেছিলো সেখানে, মানে আমার স্ত্রী সেখানে গেছিলো, তার মুখে এরকম ছুঁড়ে মারছে, মানে সব কথা কিন্তু ওই হিন্দু জিনের রাজাটা বলতে থাকে, বলে যে ওকে মাফ করা যাবে না। তো একটা পর্যায়ে এই 2 জনের মধ্যে কথা বলতে বলতে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়, মনে হচ্ছে এখনই তাদের মধ্যে যুদ্ধ লেগে যাবে। ওই সময়ে ওই মুসলিম জিনের যিনি সর্দার, তো উনি বললেন যে দেখেন, আমাদের সাথে তো সাম্রাজ্য বিস্তার নিয়ে কোনো বিরোধ নাই, আপনার সাথে তো আমার ব্যক্তিগতভাবে কোনো বিরোধ নাই, আসছে একটা সমঝোতা করার জন্য, আপনি সমঝোতা করে ফেলুন, এটাই ভালো হবে, এটা আমাদের সবার জন্যই ভালো হবে। যেহেতু একটা হয়েই গেছে, ভুল বুঝাবুঝি হয়ে গেছে, একটা প্রাণহানি হয়ে গেছে, এটা তো চলতে পারে না। তো একটা পর্যায়ে ওই হিন্দু জিনের রাজা রাজি হয়ে যায়। তখন উনি আবার বলেন যে দেখেন, আমরা কোনো ওয়াদা করলে সেটা কেমন হয় আপনি তো জানেন, আপনি নিজেও তো জিন, আমরা আমাদের ওয়াদাগুলো কিভাবে রক্ষা করি।
আমি ওয়াদা করছি যে আমার সন্তান হত্যার বদলা আমি এদের বংশের সবাইকে মেরে ফেলে নিব। এখন যেহেতু আমি এই ওয়াদা করছি আর আপনিও আমাকে অনুরোধ করছেন, আমি আপনার কথাও মেনে নিলাম। আর যেহেতু ওয়াদা করছি, আমি ওদের কাছ থেকে কোনো ধরনের কোনো বিষয় নিতে চাই না, কোনো বলি নিতে চাই না, কোনো ভোগ নিতে চাই না, কারণ সন্তান হত্যার বিনিময়ে আমি এগুলো নিতে চাই না। যেহেতু ওয়াদা করছি, এর অন্য 2 সন্তান যারা জীবিত আছে এদের শারীরিক কিছু সমস্যা দেখা দেবে, এছাড়া আর কোনো সমস্যা হবে না, এতটুকুই বলে চলে যাচ্ছি। তখন এই বিষয়টা ওই যে মুসলিম যেই জিন যিনি আসছিলেন উনি বলেন, আচ্ছা ঠিক আছে, তবে এটা এই পর্যন্তই রাখেন, বংশ পরম্পরায় যেন এই সমস্যাটা না চলে। তখন ওই জিনের যিনি সর্দার, বিশেষ করে হিন্দু জিনের যিনি সর্দার, উনি বলেন আচ্ছা ঠিক আছে তাই হবে। তো এরপর আবার ওই হিন্দু জিনের ওই দলটা তারা বাদশাহের মধ্যে চলে যায়, আর তারাও ওই জায়গা ছেড়ে চলে যাবে এটাও কথা দেয়। তারপর কি হয়, এই যে জিনেরা আসছিল, এই যে হুজুর এবং ভীরু মিয়ার সাথে সালাম বিনিময় করে তারাও বিদায় নেন। তো এরপরে কিছুদিন স্বাভাবিক যায়। তারপর হয় কি, এই ভীরু মিয়ার একদম ছোট ছেলে, সেই ছেলেটা কানে কম শুনতে শুরু করে, এক কানে তো শোনেই না, আর এক কানে কিছুটা শোনে। আর এই যে আজিজ মিয়া, তার একটা পা পঙ্গু হয়ে যায় এবং সারা জীবন পঙ্গুই ছিল, কিন্তু এরকমই ছিল। এই যে আজিজ মিয়া, তার নাতি হচ্ছে এই মাসুদ রানার বন্ধু, যার কাছ থেকে ঘটনাটা শোনা হয়েছে। তো ওই সমস্যা ওই পর্যন্তই, কিন্তু এরপরে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। তো এভাবেই এই বিষয়টার সমাধান হয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনায় একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে জিনেরা স্বভাবগতভাবেই তারা সাপের রূপে থাকতে পছন্দ করে। যেমন নারীরা স্বভাবগতভাবেই তারা সেজেগুজে থাকতে পছন্দ করে, ঠিক তেমনি জিনেরা স্বভাবগতভাবে সাপের আকৃতি থাকতে পছন্দ করে। এই আকৃতিতে থাকলে তাদের বেশ কিছু সুবিধাও নাকি থাকে, এরকম শুনেছি। তো এই জন্যই মূলত তারা অধিকাংশ সময় সাপের আকৃতিতে থাকে। তো এই সাপের আকৃতি থাকা জিনেরা মুসলিম জিনও হতে পারে, হিন্দু জিনও হতে পারে, অন্য ধর্মাবলম্বী জিনও হতে পারে। জিনদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধর্মের জিন রয়েছে। তো হয় কি, অনেক সময় আমরা দেখেছি যে এই ধরনের কোনো জিন সাপকে যদি কেউ মেরে ফেলে, তাহলে এই জিনেরা মারাত্মক প্রতিশোধ নেয়। ছোটোবেলায় শুনতাম কোনো একটা সাপকে মারলে সেই সাপ প্রতিশোধ নেওয়ার জন্য পুরো বংশকে শেষ করে দেয়, ভিটেমাটি একদম নিশ্চিহ্ন করে দেয়। মূলত সব সাপ না, শুধু ভুলক্রমে কোনো জিন সাপকে মেরে ফেললে, যারা সাপের আকৃতিতে রয়েছে যে জিনগুলো, তাদেরকে মেরে ফেললে ওরা এই ধরনের প্রতিশোধ নিতেই পারে।